Okay. Assalamu alaikum. Welcome to the sixth lecture of Classics in Translation, ENG 4224. Good afternoon. I hope you are doing all right in, by the grace of Almighty Allah. Today, today's lecture, it's a little bit brutal. আপনারা আমাদের টাইটেল স্লাইড দেখতে পাচ্ছেন এবং স্লাইডের রংটাও দেখতে পাচ্ছেন ডার্ক ব্লাডি কালার এবং আমাদের আজকের আলোচনার যে টপিক অ্যাকিলিসেস ডিস্ট্রাকটিভ ফিউরি। অ্যাকিলিস তার সবচেয়ে প্রিয় মানুষের মৃত্যুর সংবাদ শোনার পর সে কেমন ধ্বংসাত্মক আচরণ করবে, আজকে আমরা সেটা দেখতে পাবো। অ্যাকিলিস কত ভয়ঙ্কর হতে পারে তার কিছু নমুনা আজকে আমরা দেখতে পাবো। অ্যাকিলিসেস ডিস্ট্রাকটিভ ফিউরি, লেকচার 6। তাহলে আমরা ধীরে ধীরে শুরু করি। আমরা গত ক্লাসে বুক 16 নম্বর চ্যাপ্টার থেকে পেট্রোক্লাস এবং হেক্টর সম্পর্কে বেশ কিছু তথ্য, বেশ কিছু ইনফরমেশন পেয়েছি। তাদের ক্যারেক্টারের বেশ কিছু দিক আমরা আলোচনা করেছি। আজকে আমরা তার পরের চ্যাপ্টারটা বুক 17-এ ফোকাস করি। The title of book 17, The Struggle over Patroclus. পেট্রোক্লাস মৃত্যুর পর হেক্টর তো ঘোষণা দিয়ে দিয়েছে যে পেট্রোক্লাসের ডেড বডি কাউকে নিতে দেওয়া হবে না, পেট্রোক্লাসের মৃতদেহ সেখানেই পড়ে থাকবে, পেট্রোক্লাসের মৃতদেহ শকুনে খাবে। তারপরেও এখন গ্রিকরা মরিয়া, ট্রোজানদের হাত থেকে যেভাবেই হোক পেট্রোক্লাসের ডেড বডিটা উদ্ধার করে নিয়ে যেতে হবে। এই পেট্রোক্লাসের ডেড বডির উপর নির্ভর করছে হচ্ছে পুরো যুদ্ধের ভাগ্য। পেট্রোক্লাসের ডেড বডিটা যদি কোনোভাবে অ্যাকিলিসের কাছে পৌঁছানো যায়, তাহলে অ্যাকিলিস বিশ্বাস করবে যে পেট্রোক্লাস ইজ অ্যাকচুয়ালি কিলড। আর অ্যাকিলিস যদি একবার জানতে পারে পেট্রোক্লাস ইজ রিয়েলি কিলড, তাহলে সে যে ধ্বংসাত্মক হয়ে উঠবে সেটা তাকে আর কেউ থামাতে পারবে না। এখন গ্রিকরা চেষ্টা করছে যেভাবেই হোক পেট্রোক্লাসের ডেড বডিটাকে নিয়ে যেতে হবে, ট্রোজানরা তো নিতে দেবে না। তাহলে পেট্রোক্লাসের লাশটাকে ঘিরে একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল। আমরা আউটলাইন অনুযায়ী যাই। বুক 17-এ লাইন 1 to line 69, Menelaus moves in to protect Patroclus's body and kills Euphorbus. আজকে আমরা প্রথম যে ক্যারেক্টারটার নাম জানতে পারছি, মেনেলেয়াস, MENE, মেনে LAUS, মেনেলেয়াস। মেনেলেয়াস হচ্ছে অ্যাগামেমননের আপন ভাই। অ্যাগামেমনন সম্পর্কে আমরা জেনেছি অ্যাগামেমনন ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ গ্রিক আর্মি। অ্যাগামেমননের আপন ভাই মেনেলেয়াস। এই মেনেলেয়াসের বউ ছিল, এই মেনেলেয়াসের স্ত্রী ছিল হচ্ছে হেলেন। Menelaus' wife was Helen. প্যারিস যখন হেলেনকে, কেউ কেউ বলে কিডন্যাপ করে নিয়ে এসেছে, কেউ বলে হেলেন প্যারিসের সাথে পালিয়ে চলে এসেছে স্পার্টা থেকে ট্রয়ে। তারপর মেনেলেয়াস তার এই অপমানের প্রতিশোধ নেয়ার জন্য তার ভাইয়ের কাছে গিয়ে অনুরোধ করে। তার মানে গ্রিকদের মধ্যে মেনেলেয়াসের রাগ সবচেয়ে বেশি হওয়ার কথা। অনেকে বলে থাকেন যে মেনেলেয়াস ছিল অ্যাগামেমননকে রাজি করানোর পক্ষে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। Menelaus actually requested Agamemnon to organize the huge army against the Trojans. এখন মেনেলাইয়াসও বুঝতে পারছে যে কোনোভাবেই পেট্রোক্লাসের লাশটাকে
তাঁবুতে, গ্রিকদের তাঁবুতে নিয়ে যেতে হবে। মেনেলিয়াস সামনে এগিয়ে আসে এবং পেট্রোক্লাসের ডেড বডিটাকে রক্ষা করার চেষ্টা করে। ঠিক সেই সময় ইউফরবাস, যাকে আমরা গত ক্লাসে পেয়েছিলাম, যে পেট্রোক্লাসের নিরস্ত্র পেট্রোক্লাসকে প্রথম আঘাত করেছিল ইউফরবাস, সেই ইউফরবাস মেনেলিয়াসের হাতে নিহত হয়। যুদ্ধ কিন্তু চলছে। এখন যুদ্ধের ফোকাসটা কি? গ্রিকরা চাচ্ছে পেট্রোক্লাসের মৃতদেহটাকে নিয়ে যাবে, আর ট্রোজানরা কোনোভাবেই মৃতদেহ নিতে দেবে না। লাইন 70 to 401. Hector leads a Trojan advance. হেক্টর কিছু সৈন্য নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, গ্রিকদের বিরুদ্ধে আক্রমণ সাজানোর চেষ্টা করে। বাট এইজ্যাক্স হচ্ছে অপোজিট, গ্রিক পার্টির এক বেশ ফর্মিডেবল ক্যাপ্টেন, বেশ শক্তিশালী একজন সেনাপতি। সে হেক্টরকে আক্রমণ করে এবং হেক্টর সামনে আর যেতে পারে না, হেক্টর ওরা পিছনে চলে আসে। গ্লকাস রাউন্ডস অন হেক্টর। গ্লকাস তখন হেক্টরকে তিরস্কার করতে থাকে। গ্লকাস আরেকজন সেনাপতি, গ্লকাস তখন হেক্টরকে বলে যে তুমি কেমন বীর, তুমি এজাক্সকে দেখে পালিয়ে চলে আসলে। মানে এখানে আমরা জানতে পারি যে এজাক্স এমন ভাবে আক্রমণ করেছিল যে হেক্টর যেভাবে পেছনে হটে, এটা প্রায় মনে হচ্ছিল যে হেক্টর পালিয়ে আসলো। হেক্টরের এই আচরণে গ্লকাস তাকে তিরস্কার করে যে তুমি কেমন বীর, এজেক্সের ভয়ে তুমি পালিয়ে আসলে। তখন হেক্টর বলে যে আমি পালিয়ে আসছি না, আমার আসার অন্য একটা কারণ আছে। হেক্টর কেন পালিয়ে আসলো? হেক্টর মাটিতে অ্যাকিলিসের যুদ্ধের পোশাক পরেছিল, তার হেলমেট, বডি আর্মার, শিল্ড পরেছিল। হেক্টর বলল যে আই উড লাইক টু পুট অন দিস অ্যাকিলিসেস আর্মার। অ্যাকিলিস খুব তাড়াহুড়া করে অ্যাকিলিসের আর্মারটা পরে নিল। অ্যাকিলিসের আর্মারটা গত ক্লাসে আমরা জেনেছি যে পেট্রোক্লাসের শরীরে ছিল। অ্যাপোলো সেই আর্মারটা খুলে দিয়েছিল। হেক্টর তাড়াতাড়ি অ্যাকিলিসের আর্মারটা পরে নিল। জিউস উপর থেকে দেখছে। জিউস দ্য সুপ্রিম গড পিটিজ হিজ ব্রিফ ট্রায়াম্ফ। জিউস তখন হেক্টরকে উদ্দেশ্য করে বলছে যে করো, উল্লাস করো, তোমার ক্ষণস্থায়ী বিজয়ের জন্য তুমি উল্লাস করো। ব্রিফ ট্রায়াম্ফ, এটা খুব ছোট্ট একটা, অল্প সময়ের জন্য তুমি বিজয়ের উল্লাস করছো। এবং জিউস তো ভবিষ্যৎ জানে যে হেক্টর উইল সুন বি কিল্ড বাই অ্যাকিলিস। জিউস তখন হেক্টরের এই পরিণতি সামনে দেখে করুণা করে। হেক্টর যখন অ্যাকিলিসের আর্মারটা পড়ে ফেললো, ঠিক তখন তুমুল ভাবে আবার যুদ্ধ শুরু হয়ে গেল। Another full-scale fight, তুমুল যুদ্ধ। Another full-scale fight develops over Patroclus's body. চিন্তা করতে পারবেন না, মানে আপনারা যদি মানে টেক্সটটা পড়েন তাহলে দেখবেন যে কি ভয়ঙ্কর যুদ্ধ, শুধুমাত্র এই লাশটাকে নিয়ে একে কেন্দ্র করে। ট্রোজানরা কোনোভাবেই পেট্রোক্লাসের বডি নিতে দেবে না, আর গ্রিকরা যেভাবেই হোক, বাই হুক অর বাই ক্রুক, বাই এনি মিনস, তারা পেট্রোক্লাসের মৃতদেহটাকে নেবেই। ওই মুহূর্তে জিউস কুয়াশা পাঠিয়ে দেয় নিচে, যেখানে যুদ্ধ হচ্ছে। পেট্রোক্লাসের ডেড বডিটা যেখানে পড়েছিল ওখানে ঘন কুয়াশা নামিয়ে দিল জিউস। তারপর 401 to 542. Achilles has heard nothing of Patroclus's death. অ্যাকিলিস কিন্তু তখনও জানে না পেট্রোক্লাস মারা গেছে। অ্যাকিলিস তখনও জানে না যে পেট্রোক্লাস ইজ ডেড। বাট হিজ হোর্সেস, তার যে ঘোড়া, ওই যে গত ক্লাসে বললাম অটোমেডন তার ঘোড়াগুলোকে নিয়ে পালিয়ে গেল, ইমমর্টাল হর্সেস, সেই ঘোড়াটা তো জানে ঘোড়াগুলো আগে পালিয়ে গেছে। ঘোড়াগুলো অ্যাকিলিসের সামনে কাঁদছে। এই ঘোড়াগুলো হচ্ছে ডিভাইন হর্স, ইমমর্টাল হর্স। এগুলো মানুষের মতো কথা বলতে পারে এবং কাঁদতে পারে, চোখের পানি ফেলতে পারে। ঘোড়াগুলো কাঁদছিল।
অ্যাকিলিসেস horses weep for Patroclus. অ্যাকিলিস তখনও সংবাদ পায়নি। জিউস জিউস তখন ওই ঘোড়াদেরকে সান্ত্বনা দিচ্ছে। জিউস pities them and foretells Hector will not capture them. জিউস, আমরা দেখতে পাচ্ছি যে জিউসের ওই ইমমর্টাল হোর্সদের প্রতি একটা দুর্বলতা আছে। জিউস নিজে ঘোড়াগুলো কাঁদছিল, ঘোড়াগুলোর কাছে সংবাদ পাঠায় যে তোমরা ভয় পেও না, মেবি সিচুয়েশন ইজ ডায়ার, সিচুয়েশন ইজ ডেঞ্জারাস, বাট হেক্টর তোমাদেরকে কখনোই ধরে নিয়ে যাবে না, তোমরা যেখানে আছো সেখানেই থাকবে। যুদ্ধ চলতেই থাকে, যুদ্ধ চলছে, মোর ফাইটিং। লাইন 543 to 655. অ্যাথেনি অ্যাথেনি এনকারেজেস মেনেলিয়াস। অ্যাথেনি একজন দেবী। এই অ্যাথেনি হচ্ছে গ্রিকদের পক্ষে। আপনাদের মনে আছে কিনা, একদম কাহিনীর শুরু থেকেই অ্যাথেনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিভাবে? বুক 1, আমরা লেকচার 2 তে যখন বুক 1 পড়েছি তখন অ্যাথেনি যদি না থাকতো তাহলে কিন্তু অ্যাগামেমননকে অ্যাকিলিসের হাত থেকে কেউই বাঁচাতে পারতো না। অ্যাথেনি ইন্টারভিনড। অ্যাথেনি এসে কিন্তু অ্যাগামেমননকে বাঁচায়। এরপর অ্যাথেনি কিন্তু ডায়োমিডিসকে যুদ্ধে লেলিয়ে দেয়। এই অ্যাথেনিকে সন্তুষ্ট করার জন্য হেক্টর কিন্তু তার মাকে পূজা করতে বলে অ্যাথেনির উদ্দেশ্যে। মানে অ্যাথেনি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। অ্যাথেনি ইজ আ ভেরি সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্সিং গডেস। এই অ্যাথেনি হচ্ছে গ্রিকদের কট্টর সমর্থক, আ ভেরি পাওয়ারফুল গডেস। অনেকে ধারণা করে যে অ্যাথেনির ক্ষমতা অ্যাপোলোর থেকেও বেশি। অ্যাথেনি এনকারেজেস মেনেলেইয়াস। ওই যে মেনেলেইয়াস অ্যাগামেমননের ভাই, মেনেলেইয়াস তো চেষ্টা করছে পেট্রোক্লাসের ডেড বডিটাকে প্রোটেক্ট করার জন্য। তখন অ্যাথেনি মেনেলেইয়াসের কানে কানে একটা সংবাদ পাঠালো। অ্যাথেনি যখন মেনেলেইয়াসকে এনকারেজ করলো, অনুপ্রেরণা দিল যে যাও যাও এখন যাও, ইউ হ্যাভ দ্য চান্স। দেন মেনেলেইয়াস ড্র্যাগস পেট্রোক্লাসের বডি ব্যাক টু গ্রিক সাইড। তখন অ্যাথেনির সাহায্যে, অ্যাথেনের অনুপ্রেরণায় মেনেলেইয়াস পেট্রোক্লাসের মৃতদেহটাকে টেনে কোনোভাবে গ্রিকদের সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন জিউস শেকস হিজ এইজিস। এইজিস হচ্ছে পোশাকের একটা অংশ। গ্রিকরা, আপনারা যদি গুগলে সার্চ করেন এইজিস তাহলে দেখবেন এটা হচ্ছে ওদের, প্রাচীন গ্রিকদের ড্রেসগুলো যেমন, ওদের ড্রেসেরই একটা অংশ হচ্ছে এইজিস। এই এইজিস জিউস শেক ঝাঁকি দিল। ঝাঁকি দেওয়ার ফলে একটা মানে বেশ ভয়ঙ্কর একটা গর্জন হয়। এটা ছিল গ্রিকদের একটা সংকেত। এই সংকেতটা পাওয়ার পর গ্রিকরা কি করে? পিছু হটতে থাকে। দ্যাট ওয়াজ আ সিম্বল ফর গ্রিকস টু রিট্রিট। জিউস যখন তার এইজিসটা নাড়া দিল তখন প্রায় গর্জন, মানে বজ্রপাতের মতো শব্দ হলো। তখন গ্রিকরা পেছানো শুরু করলো। গ্রিকরা পেছাচ্ছে কেন? কারণ পেট্রোক্লাসের ডেড বডি ওরা অলরেডি পেয়ে গিয়েছে। পেট্রোক্লাসের ডেড বডি তারা অলরেডি পেয়ে গিয়েছে, তারা পিছু হটছে। যখন মেনেলিয়াস পেট্রোক্লাসের ডেড বডিটা খুব কষ্ট করে ওদের সাইডে নিয়ে এলো, গ্রিকরা যখন পিছু হটা শুরু করলো ঠিক তখন জিউস, ওই যে ঘন কুয়াশা ছিল এতক্ষণ, এখন জিউস আস্তে করে কুয়াশাটা তুলে নিল। মানে এখন জিউস কিন্তু গ্রিকদের পক্ষে কাজ কাজ করছেন। মানে জিউস যা কিছু করছে এখন কিন্তু গ্রিকদের পক্ষে। পেট্রোক্লাসের মৃত্যুর আগ পর্যন্ত জিউস কিন্তু হেক্টরকে সাহায্য করেছে, জাস্ট আনটিল দ্য ডেথ অফ পেট্রোক্লাস। পেট্রোক্লাস মৃত্যুর আগ পর্যন্ত জিউস কিন্তু সরাসরি হেক্টর এবং ট্রোজানদেরকে হেল্প করেছে। যখনই পেট্রোক্লাসের মৃত্যু হলো এবং যখনই হেক্টর অ্যাকিলিসের আর্মারটা পরে নিল, ঠিক তখনই কিন্তু জিউস কিন্তু আবার গ্রিক সাইডে চলে আসলো। জিউসের ওই যে থেটিস,
জোর করে জিউসের কাছ থেকে একটা প্রমিস নিয়েছিল যে প্লিজ ক্রিয়েট সাচ এ সিচুয়েশন দ্যাট গ্রিকস আর forced to take back my son with ample, যথেষ্ট ক্ষতিপূরণ দিয়ে আমার ছেলেকে যেন আর্মিতে ফেরত নিয়ে নেয়। ওই যে কথা দিয়েছিল, সেই কথা রাখার জন্য জিউস কিন্তু দুই পাশেই তার মেকানিজম চালিয়েছে, দুই পাশেই সে কাজ করেছে। জিউসের উইল, জিউসের ইচ্ছা, জিউসের যে কথা দিয়েছিল থেটিসকে, সেই কথার মর্যাদা রাখার জন্য জিউস দুই পাশেই কাজ করেছে, দুই সাইডেই। পেট্রোক্লাস যতক্ষণ বেঁচে ছিল ততক্ষণ গ্রিকদের বিরুদ্ধে, পেট্রোক্লাসের মৃত্যুর পর জিউস কিন্তু এখন গ্রিকদের পক্ষে কাজ করছে। লাইন 656 to 761, অ্যান্টিলোকাস। অ্যান্টিলোকাস একটা মাইনর সোলজার, সাধারণ একজন সৈনিক, এবং সে বিভিন্ন সময় বার্তাবাহক, মেসেঞ্জারের কাজ করে। এই অ্যান্টিলোকাস হচ্ছে প্রথম যে সাহস করে অ্যাকিলিসকে ভয়ঙ্কর সংবাদটা দিতে গেল। অ্যান্টিলোকাস রানস টু গিভ অ্যাকিলিস দ্য ব্যাড নিউজ, ভয়ঙ্কর সংবাদ। মেনেলেইয়াস এন্ড মেরিওনিস, মেনেলেইয়াস একা পারছিল না, তখন মেরিওনিস আরেকজন সৈনিক মেনেলেইয়াসকে হেল্প করছে টু লিভ পেট্রোক্লাসেস বডি। তারপর দুজন মিলে পেট্রোক্লাসের ডেড বডিটাকে নিয়ে ধীরে 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 পিছু হচ্ছে। এখন এখানে যা কিছু ঘটছে, এখানে পুরোটাই কিন্তু অ্যাকশন প্যাক্ট, তাই না? দেখেন, শুরু থেকে পেট্রোক্লাসের মৃতদেহটাকে কেন্দ্র করে মানে যুদ্ধ হচ্ছে। এখন এখানে ওয়ার পলিটিক্স ভালোভাবেই কাজ করছে। মেনেলেইয়াস কিন্তু পেট্রোক্লাসের ডেড বডিটা এই জন্য প্রোটেক্ট করছে না যে বেচারা পেট্রোক্লাস আমাদের সৈনিক ছিল, তার মৃতদেহকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। কিন্তু মেনেলাইয়াস, তার এই মহৎ উদ্দেশ্য কিন্তু ছিল না। মেনেলাইয়াসের কাছে এই পেট্রোক্লাসের ডেড বডিটা হচ্ছে ট্রাম্প কার্ড। এই ট্রাম্প কার্ডটা যদি অ্যাকিলিসের সামনে ফেলা যায়, তাহলে অ্যাকিলিস একদম ইজিলি যুদ্ধের পক্ষে চলে আসবে। আর অ্যাকিলিস যদি যুদ্ধ করা শুরু করে, তাহলে গ্রিকদের আর কোনো চিন্তা নাই। তার মানে এখানে পেট্রোক্লাসের ডেড বডিটাকে গ্রিকরা কোনো মায়া বলেন বা পিটি বলেন সেই জন্য কিন্তু নিচ্ছে না, এটা কিন্তু একটা পলিটিক্যাল অ্যাডভান্টেজ, একটা লেভারেজ হিসেবে তারা কিন্তু নিয়ে যাচ্ছে। তাহলে ওয়ার পলিটিক্স বিষয়টা আপনার এই জায়গায় খেয়াল রাখতে হবে। জিউস যেমন দুই সাইডেই সে কলকাঠি নাড়ছে, জিউস হেক্টরের দিকেও মানে ইনফ্লুয়েন্স করছে, এইদিকে মেনেলিয়াস এগামেমননের সাইডেও সে কাজ করছে, দুই সাইডেই সে কলকাঠি নাড়ছে, এবং আলটিমেটলি সে তার প্রমিস রক্ষা করছে। আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে পেট্রোক্লাসের ডেড বডিটা ওরা নিয়ে পিছু হচ্ছে গ্রিকরা। এখানে আমরা মেইন যে জিনিসটা ফোকাস করব সেটা হচ্ছে যুদ্ধের ছবি, দ্য ইমেজ অফ ওয়ার। বুক 17-এ আমরা ফোকাস করছি মূলত ইমেজ অফ ওয়ার, যুদ্ধের একটা ছবি আমরা পাচ্ছি। যে তখনকার সময়, যুদ্ধের সময় ওরা কোন সৈনিকের মৃতদেহ কিভাবে বহন করে নিয়ে যেত, যখন মৃতদেহকে নিয়ে যখন যুদ্ধ চলছে, রীতিমতো যুদ্ধ চলছে, তারা সেই যুদ্ধটা কিভাবে ট্যাকল দিত। এখন এখানে কিন্তু আমরা যুদ্ধের ছবি পেয়ে যাচ্ছি। দ্য লাইফ অফ দ্য সোলজার্স। এই ছিল আমাদের বুক 17, দ্য স্ট্রাগল ওভার পেট্রোক্লাস। পেট্রোক্লাসের মৃতদেহকে নিয়ে যে যুদ্ধটা হচ্ছে, এখানে আমরা মূলত ফোকাস করছি দ্য ইমেজ অফ ওয়ার, যুদ্ধের ছবি। কারণ এখান থেকে আপনাদের মিডিয়ার জন্য একটা শর্ট কোয়েশ্চেন হতে পারে, 5 মার্কসের অথবা 3 মার্কসের একটা কোয়েশ্চেন হতে পারে। কোয়েশ্চেনটা হচ্ছে, ডিসকাস দ্য ইমেজ অফ ওয়ার ইউ ফাইন্ড ইন বুক 17, অথবা while the Greeks were struggling over Patroclus's body, what was the image of war did you get? এই চ্যাপ্টারে আপনারা যুদ্ধের কেমন ছবি পাচ্ছেন, যুদ্ধের কোন বিষয়গুলো আপনারা এখানে খুঁজে পাচ্ছেন? এই স্লাইডে কোনো কনফিউশন আছে? কোনোটা দ্বিতীয়বার ব্যাখ্যা করতে হবে? আপনারা বলেন তাহলে।
স্যার, মেনেলিয়াস কি অ্যাগামেমননের ভাই? হ্যাঁ, আপন ভাই। এই মেনেলাইয়াসের ওয়াইফ হচ্ছে হেলেন, ছিল। প্রথম ওয়াইফ, লিগ্যাল ওয়াইফ। হ্যাঁ, মেনেলাইয়াস's ওয়াইফ ইজ হেলেন। আমাদের প্যারিস তাকে ভাগায় নিয়ে আসছে। তারপর মেনেলিয়াস, এটা তো তার আত্মসম্মান বোধে লেগেছে, তারপর মেনেলিয়াস তার ভাইয়ের কাছে গেছে। এটা মান সম্মানের প্রশ্ন। এটা এটা নিয়ে অন্য একটা কাহিনী আছে, এটা নিয়ে হেলেনকে নিয়ে আবার আরেকটা কাহিনী আছে বিশাল। এটা যদি আমরা সময় পাই আপনাদেরকে শোনাবো। আগামেমনন আসলে দুইটা সুযোগ নেয়, একটা হলো যে প্রতিশোধ তো নেওয়া হলো, আবার ট্রোজান শহরটাও দখল করে নেওয়া হলো। দুইটা হ্যাঁ, একসাথে করার জন্য ওর মেনালিয়াসের প্রস্তাবটাও মাইনে নেয় যে সে হেলেনকে উদ্ধার করতে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি আগামেমননের আসল উদ্দেশ্য ছিল ট্রোজান জয় করা। হ্যাঁ, আসলে ট্রোজান ট্রয় এরিয়াটার থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে ওইখানকার যে ওশান রুট, সাগরের যে পথটা, ওই জায়গাটা ছিল হটস্পট। যত ওইখান দিয়েই সব বাণিজ্যের জাহাজ যাইতো, এবং ট্রয় রাজ্যে হচ্ছে ওখান থেকে সব মানে একটা পেতো, ট্যাক্স পেতো। যেসব জাহাজ ওখান থেকে যেত ওকে টাকা দিত। তো মানে ওরা মূলত ধনী হয়েছে ওই ট্যাক্স থেকেই। ওশান রাউট, সি রাউট যেটা, তখন অ্যাগামেমনন চেয়েছে ওই কন্ট্রোল করতে ওই জায়গাটা। মানে ট্রয় যে কন্ট্রোল করবে, দ্যাট পারসন উইল বি ইজিলি দ্য ওয়েলদিয়েস্ট পারসন ইন দ্য হোল গ্রিক এরিয়া। ওটা 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 ছিল মূল কারণ। আচ্ছা, আরো অনেক সাইড আছে, আমরা পরে যদি সুযোগ পাই আরো আলোচনা করব। আমরা সামনে যাই। আচ্ছা, ওকে। I would like to request আনারকলি আইভি। আনারকলি আইভি, স্লাইড দেখতে পাচ্ছেন? জি স্যার, অ্যাকিলিসেস স্লাইড। ডিসিশন। অ্যাকিলিসেস ডিসিশন, আপনি প্রথম তিনটা পয়েন্ট পড়েন। ওকে স্যার। Antilochus অ্যান্টিলোকাস। Antilochus brings news of Patroclus' death. Achilles collapses in গ্রিফ। sorry স্যার, একটা কল চলে আসছিল। ইটস ওকে। Um, Achilles collapses in grief, and his mother, Thetis, hearing his cries, arrives with her sea nymphs to ইয়েস। lament. Achilles says he will have his revenge by killing Hector, and ignores Thetis, warning that his death will follow soon after Hector's. Achilles makes an appearance on the battlefield, and with Athene's help routs the Trojans with a shout. Patroclus' body is brought back to the Greek camp. Terrified by Achilles' return, the Trojans hold an assembly. Polydamas recommends withdraw to Ilium. Ilium. Hector, wrongly convinced Zeus is on his side, rejects his advice and wins Trojan approval to continue the attack next morning. থ্যাংক ইউ। এখানে কি হচ্ছে কাহিনী? প্রথমে আমরা দেখতে পাচ্ছি লাইন 1 to 147, অ্যান্টিলোকাস ওই যে খবর নিয়ে আসতেছিল, অবশেষে খবরটা অ্যাকিলিসের কানে পৌঁছালো। অ্যাকিলিস জানতে পারলো যে তার সবচেয়ে কাছের মানুষ সে হেক্টরের হাতে মৃত্যুবরণ করেছে। এই কথা শোনার পর অ্যাকিলিস ভেঙে পড়লো, একদম ভেঙে পড়লো। পাগলের মতো চিৎকার শুরু করলো, মাথার চুল ছিঁড়তে লাগলো, বালিতে গড়াগড়ি খেতে লাগলো। অ্যাকিলিস মানে খুব ভয়ঙ্কর ভাবে ভেঙে পড়লো এবং হাউমাউ করে কাঁদতে লাগলো। দুই হাত দিয়ে তার মাথার চুল ছিঁড়ছে, আপনারা দেখবেন
টেক্সটটা পড়লে দেখবেন যে অ্যাকিলিস কিভাবে রিয়াক্ট করছে। দুই হাত দিয়ে তার মাথার চুল ছিঁড়ে ফেলছে, বালিতে গড়াগড়ি খাচ্ছে, খুবই ভেঙে পড়ছে। অ্যাকিলিসের আর্তনাদ চিৎকার শুনে তার মা থেটিস চলে আসে, সাথে করে তার আরো সি নিম্ফ, আরো আরো যারা সহচরী আছে তাদেরকে নিয়ে আসে, এবং তারা একসাথে ল্যামেন্ট, একসাথে তারা আর্তনাদ শুরু করে। পেট্রোক্লাসের মৃত্যুর সম্মানে এরা সবাই একসাথে চিৎকার করে ওয়েল, লেমেন্ট, তারা কাঁদতে থাকে। এটা হচ্ছে গ্রিকদের একটা কালচার। এখানে আমরা তাদের জীবনের একটা ছবি খুঁজে পাই। ওদের কালচার এটা যে যখন কেউ একজন মারা যায় তখন লোকজন তারা নিয়ে আসে, লোক নিয়ে আসে, বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে আসে, অনেকটা ভাড়া করেই নিয়ে আসে। তাদের কাজ হচ্ছে কান্না করা, তারা আর্তনাদ করে, মৃতের উদ্দেশ্যে তারা চিৎকার করে কান্নাকাটি করে। এটা ওদের একটা কালচার ছিল, ওই সময়কার গ্রিক একটা কালচার। কেউ যখন মারা যায় তখন তার সম্মানে, in respect of the dead, people are hired to lament, wail, আর্তনাদ করার জন্য, কান্নাকাটি করার জন্য মানুষকে ডেকে নিয়ে আসা হয়। অ্যাকিলিস সে তো বিধ্বস্ত, অ্যাকিলিস মানে সে একবারে ভেঙে পড়েছে। তারপর অ্যাকিলিস কাঁদতে কাঁদতে এক সময় অ্যাকিলিস বলে, অ্যাকিলিস says he will have his revenge, সে বলছে যে যেভাবেই হোক প্রতিশোধ তাকে নিতেই হবে, যেভাবেই হোক প্রতিশোধ নিতেই হবে। অ্যাকিলিস বলছে যে he will have his revenge by killing হেক্টর, যেভাবেই হোক হেক্টরকে সে হত্যা করবে, যাই ঘটুক না কেন সে হেক্টরকে হত্যা করবে, হেক্টরকে সে হত্যা করবেই। and ignores Thetis's warning, কিন্তু তার মা তাকে বারবার সাবধান করে দিচ্ছে, বারবার সাবধান করে দিচ্ছে যে শোনো, সাবধান, হেক্টরের মৃত্যুর সাথে কিন্তু তোমার মৃত্যু জড়িত। হেক্টরকে তুমি যদি মেরে ফেলো তাহলে তুমিও কিন্তু খুব তাড়াতাড়ি মৃত্যুবরণ করবে। হেক্টরের মৃত্যুর সাথে তোমার মৃত্যু কিন্তু জড়িত, কানেকশন, দ্যার ইজ এ কানেকশন। কেন কানেকশন, এটা নিয়ে আরেকটা কাহিনী আছে, ওটা আমরা এখন যেতে পারবো না। বাট দ্য ফ্যাক্ট ইজ দিস ইজ ফেট, ডেস্টিনি ঠিক করে দিয়েছে হেক্টরের জীবনের সাথে অ্যাকিলিসের জীবন। হেক্টরের মৃত্যুর খুব পরপর, খুব তাড়াতাড়ি অ্যাকিলিসও মৃত্যুবরণ করবে। অ্যাকিলিস বলছে যে যাক, আমার জীবন যাক, কিন্তু তারপরেও আমাকে প্রতিশোধ নিতে হবে। থেটিস ওকে বারবার সাবধান করে যে অ্যাকিলিস মাই সান, হেক্টরস ডেথ উইল ফলো সুন, হেক্টরের মৃত্যুর পরপরই তোমার মৃত্যু হবে। অ্যাকিলিসেস ডেথ উইল ফলো আফটার হেক্টরস, অ্যাকিলিস যদি হেক্টরকে হত্যা করে খুব দ্রুত অ্যাকিলিসও মৃত্যুবরণ করবে। তারপর লাইন 148 to 242, তখনও কিন্তু পেট্রোক্লাসের মৃতদেহ কিন্তু আসেনি, তখনও কিন্তু মানে যুদ্ধের ময়দানে দুজন মিলে পেট্রোক্লাসের মৃতদেহটাকে আনতে একটু কষ্ট হচ্ছিল। ওইদিকে কে আছে, মেনেলিয়াস আছে, ম্যারিওনিস আছে, ওরা দুজন দুজন খুব, ওদের সমস্যা হচ্ছে মৃতদেহটাকে নিয়ে আসতে। আর যুদ্ধ কিন্তু চলছে, গ্রিকরা কিন্তু পিছু হচ্ছে, ওইদিকে ট্রোজানরা কিন্তু আক্রমণ করে যাচ্ছে। গ্রিকরা পিছু হচ্ছে মানে যে ট্রোজানরা থেমে গেছে তা না, গ্রিকরা পিছু হচ্ছে মানে ট্রোজানরা আরো আক্রমণ করছে। পরিস্থিতি কিন্তু তখনও শান্ত হয় নাই। বাট দে আর ম্যানেজিং, তারা ধীরে 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 একটু একটু করে, কষ্ট হচ্ছে, অনেক সময় লাগছে, কিন্তু পেট্রোক্লাসের মৃতদেহটাকে কিন্তু ধীরে ধীরে তারা আনার চেষ্টা করছে। তখন অ্যাকিলিস জানতে পারলো যে পেট্রোক্লাসের ডেড বডিটা ওদের আনতে কষ্ট হচ্ছে কারণ ট্রোজানরা আনতে দিচ্ছে না। অ্যাকিলিস শুনতে পেল, তখন অ্যাকিলিস কি করলো, অ্যাকিলিস মেক্স অ্যান অ্যাপিয়ারেন্স অন দ্য ব্যাটলফিল্ড, অ্যাকিলিস তখন হেঁটে হেঁটে যুদ্ধের ময়দানে গিয়ে দাঁড়ালো। and with Athene's help, তখন অ্যাথিনে ওকে হেল্প করলো। অ্যাথেনের সাহায্যে অ্যাকিলিস প্রচন্ড জোরে একটা গর্জন দিল, অ্যাকিলিস জোরে একটা শাউট দিল, এবং অ্যাথিনা সেই শাউটটাকে ম্যাগনিফাই করলো। অ্যাকিলিসের গর্জন শুনে
ট্রোজানরা ভয় পেয়ে গেল। অ্যাকিলিসের গর্জনে, অ্যাকিলিসের চিৎকারে ট্রোজানরা ভয় পেয়ে গেল এবং ট্রোজানরা সাথে সাথে পিছু হটে গেল। চিন্তা করতে পারেন অ্যাকিলিস কতটা ভয়ঙ্কর। অ্যাকিলিসের এক গর্জনে ট্রোজানরা থেমে গেল, একদম তারা পিছু হটতে লাগলো। এতক্ষণ কিন্তু ট্রোজানরা কিন্তু একদম ফর্মে ছিল, আর কেউ কিন্তু তাদের সাথে পারছিল না। অ্যাকিলিস দাঁড়িয়ে জাস্ট একটা চিৎকার দিল, সেই চিৎকার শুনে ট্রোজানরা কিন্তু থেমে গেল, উল্টা দিকে যাওয়া শুরু করলো। সেই সুযোগে সেই সুযোগে ম্যারিওনিস আর মেনেলিয়াস ওরা কোন রকমে ধরাধরি করে পেট্রোক্লাসের মৃতদেহটাকে গ্রিক ক্যাম্পে নিয়ে আসলো। অ্যাকিলিস যদি গর্জনটা না দিত তাহলে কিন্তু ওদের মৃতদেহ নিয়ে আসতে আরো পেরেশান হতে হতো। অ্যাকিলিস এক চিৎকারে ট্রোজানদেরকে ভাগিয়ে দিল একদম। আর সেই সুযোগে গ্রিকরা পেট্রোক্লাসের মৃতদেহটাকে কোনো মতে গ্রিক ক্যাম্পে নিয়ে আসলো। ওইদিকে ট্রোজানদের অবস্থা তো কেরোসিন। ট্রোজানরা তো একদম ভয়ে, ওদের অবস্থা খুবই খারাপ। টেরিফাইড বাই অ্যাকিলিসেস রিটার্ন, লাইন 243 to 314। ওইদিকে ট্রোজানরা জেনে গেছে অ্যাকিলিস চলে এসেছে। টেরিফাইড বাই অ্যাকিলিসেস রিটার্ন, ট্রোজানরা তখন বলে মিটিং মিটিং মিটিং, সিরিয়াস মিটিং, ইমার্জেন্সি মিটিং। ট্রোজানস হোল্ড অ্যান ইমার্জেন্সি অ্যাসেম্বলি। ওরা মিটিং ডাকলো, যত সেনাপতি আছে সবাই তারা তাদের মন্তব্য দেওয়া শুরু করলো যে সর্বনাশ, অ্যাকিলিস যুদ্ধে ফিরে এসেছে। পলিডেমাস, another influential ট্রোজান ক্যাপ্টেন, আরেকজন ট্রোজান সেনাপতি, পলিডেমাস, সে কমেন্ট করলো যে এখন আমাদের যুদ্ধের ময়দানে থাকাটা খুবই ভয়ানক, খুবই ভয়ঙ্কর, এখন খুবই বিপজ্জনক, এখানে থাকাই যাবে না। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব উই নিড টু রিটার্ন টু ইলিয়াম, একদম ওয়ালের ভিতরে ঢুকে যেতে হবে। আমরা যদি ওয়ালের ভিতরে থাকি, ইলিয়াম সেই জায়ান্ট ওয়াল, দেয়ালের ভিতরে যদি থাকি উই আর প্রোটেক্টেড, কিন্তু বাইরে যদি থাকি অ্যাকিলিস আমাদের একজনকেও বাঁচতে দিবে না, সবাইকে কচুকাটা করবে। পলিডেমাস স্মার্ট, সে বুঝতে পারছে যে অ্যাকিলিস খেপে গেছে, এখন অ্যাকিলিসকে থামানোর মতো শক্তি ট্রোজানদের কারো নাই। নো ওয়ান ম্যাচেস অ্যাকিলিস, অ্যাকিলিসকে থামানোর মতো কেউ নাই। হেক্টর মনে মনে ভাবছে, আরে একটু আগে তো জিউস নিজে আমাকে হেল্প করলো, জিউস একটু আগে আমাকে নিজে হেল্প করলো, জিউস তো আমার পক্ষে আছে, তাহলে আমার আর ভয় কি। হেক্টর রংলি কনভিন্সড, হেক্টর তখন ভুল বুঝছে, হেক্টর ধারণা হচ্ছে জিউস ওকে সাপোর্ট দেবে। হেক্টর রংলি কনভিন্সড জিউস ইজ অন হিজ সাইড। হেক্টর ভুল বুঝলো, যে মনে করলো যে জিউস ওকে হেল্প করবে। হেক্টর বলল যে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। হি রিজেক্টেড পলিডেমাসেস রিকমেন্ডেশন। সে বলল যে আমরা ফিরে যাব না কাপুরুষের মতো, আমরা ফিরে যাব না, জিউস আমাদের পক্ষে আছে, আমরা একইভাবে আগামী সকালেও আক্রমণ চালাবো। ট্রোজানরা এগেইন দে উইল কন্টিনিউ দেয়ার অ্যাটাক নেক্সট মর্নিং। যখন কমিটি শুনলো যে জিউস হেক্টরের পক্ষে, তখন তো সবাই বলল তাহলে আমাদের কোনো টেনশন নাই, যেহেতু জিউস আমাদের পক্ষে আছে অতএব আমাদের কোনো চিন্তা নাই। কিন্তু তারা তো জানে না জিউস আসলে ট্রোজানদের পক্ষে না, জিউস আসলে কারো পক্ষেই না। জিউস কাউকেই সাপোর্ট করছে না। জিউসের কি চিন্তা ভাবনা সেটা যদি আমরা সময় পাই আরেকদিন বলবো। এখানে অনেকগুলো গল্পের কানেকশন আছে। কেন জিউস এটা করছে, কেন জিউস দুই পাশে কলকাঠি নাড়ছে, এটা নিয়ে আরেক কাহিনী আছে। বাট আমরা এখানে ফোকাসটা কোথায় রাখবো? এখানে আমরা ফোকাস রাখবো যে ট্রোজানরা তারা ভুল বুঝছে, তাদের ধারণা জিউস তাদের পক্ষে, কিন্তু জিউস তাদের পক্ষে না। নেক্সট মর্নিং বোকার মতো ট্রোজানরা যখন আক্রমণ করবে তখন আমরা দেখব কি ঘটে। ইমন, ইমন খান, ইমন, ইমন শুনতে পাচ্ছেন?
রাবিনা, রাবিনা ইসলাম, Yes, sir. তারপরের তিনটা পয়েন্ট পড়েন। 340 থেকে 314 থেকে, ইয়েস। 14. Achilles remains Patroclus foreseeing his own death, but anticipating revenge on Hector. The body is washed, anointed, and clothed, and lamentation continues throughout the night. Hera gloats to Zeus over her success in bringing Achilles back into the fighting. 369 to 467. Thetis arrives at Hephaestus, Hephaestus, Hephaestus' Hmm. home and asks for a armor. 468 to 6117. Hephaestus, Returns Hephaestus. Hmm. to his forge to make an armor for Achilles. The shield is described in detail. ওকে, থ্যাংক ইউ। এখানে আমরা বেশ ইন্টারেস্টিং একটা ইনফরমেশন জানবো। তখনকার সময়ে গ্রিকরা তাদের মৃতদেহ কিভাবে সৎকার করত, ফিউনারাল জন্য কিভাবে তারা মৃতদেহ প্রস্তুত করত, তার একটা বর্ণনা এখানে আছে। 314 to 68. Achilles laments Patroclus. অ্যাকিলিস, সেই যে অ্যাকিলিসের কান্না শুরু হয়েছে এখনো কিন্তু থামেনি, অ্যাকিলিস কাঁদতেই আছে, অ্যাকিলিস হাহাকার করছে, অ্যাকিলিস আর্তনাদ করছে পেট্রোক্লাসের জন্য। অ্যাকিলিসের সবচেয়ে কাছের, সবচেয়ে পছন্দের, সবচেয়ে আদরের মানুষ ছিল পেট্রোক্লাস। পেট্রোক্লাসকে সে খুব কেয়ার করত, যত্ন করত। অ্যাকিলিস পেট্রোক্লাসের জন্য আর্তনাদ করছে, চিৎকার করছে। অ্যাকিলিস তার চোখের সামনে ফোরসিইং, সে দেখতে পাচ্ছে হিজ ওন ডেথ। অ্যাকিলিস প্রায় চোখের সামনে দেখতে পাচ্ছে যে খুব দ্রুত অ্যাকিলিস নিজেই মৃত্যুবরণ করবে, বাট স্টিল তারপরও অ্যান্টিসিপেটিং রিভেঞ্জ অন হেক্টর, কিন্তু তারপরও সে প্রতিশোধ নেবে, তারপরও সে হেক্টরকে বাঁচতে দেবে না, যেভাবেই হোক পেট্রোক্লাসের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। মানে অ্যাকিলিস কিন্তু এখন নিজের ইচ্ছায় আরো দ্বিগুণ উদ্যমে আর্মিতে কিন্তু ফিরে আসছে। পেট্রোক্লাস তার মৃতদেহটাকে কিভাবে সংস্কার করা হচ্ছে, ইমেজ অফ লাইফ, গ্রিকদের জীবন প্রণালী এখানে দেখানো হচ্ছে যে ওদের মৃতদেহ কিভাবে ওরা ট্রিট করত। দ্য বডি ইজ ওয়াশড, অ্যানয়েন্টেড অ্যান্ড ক্লোথড। প্রথমে ওরা বডিটাকে ধুয়ে ফেলে পানি দিয়ে, তারপর তাতে বিভিন্ন মলম লাগায়, অয়েন্টমেন্ট লাগায়, এরপর পরিষ্কার পবিত্র কাপড় দিয়ে মৃতদেহটাকে ঢেকে দেয়। ওয়াশড, অ্যানয়েন্টেড অ্যান্ড ক্লথড। ল্যামেন্টেশন কিন্তু চলছে, ওই যে থেটিস আর তার সহচরীরা এসেছিল তারা কিন্তু কাঁদছে, দে আর ল্যামেন্টিং, তারা কিন্তু হাহাকার করছে চিৎকার করে। ল্যামেন্টেশন কন্টিনিউস থ্রু আউট দ্য নাইট, সারা রাত ধরে কান্না চলছে, মানে এটা ওদের একটা কালচার। দিস ইজ পিকচার অফ লাইফ। ওদের তখনকার সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি যে মৃতদেহের উদ্দেশ্যে তারা কিন্তু সারা রাত ধরে কান্না চলছে, কান্নাকাটি চলছে। Hera gloats to Zeus over her success in bringing Achilles back into fighting. এদিকে হেরা, কুইন অফ গডেসেস, জিউসের ওয়াইফ, সে জিউসের কাছে এসে বেশ পার্ট নিচ্ছে, বলছে যে দেখো খুব তো চেষ্টা করেছিলে অ্যাকিলিসকে থামায় রাখার জন্য, এই যে দেখো ঠিকই আমি অ্যাকিলিসকে নিয়ে আসলাম। জিউস হাসতেছে, কার কাজের ক্রেডিট কে নেয়, তো জিউস তো নিজেই এই প্ল্যানটা করেছে।
জিউস হাসছে, জিউস তো নিজেই এই কলকাঠি নাড়ছে, এদিকে হেরা সে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। হেরা জিউসকে বলছে যে দেখো এই যে অ্যাকিলিসকে আমি ঠিকই টেনে আবার যুদ্ধের মধ্যে নিয়ে আসলাম, খুব তো বলেছিল যুদ্ধ করবে না, যুদ্ধ আবার করবে না, অবশ্যই যুদ্ধ করবে। এরপর 369 to 467, অ্যাকিলিসের যে যুদ্ধের পোশাক, শিল্ড, বডি আর্মার, হেলমেট সব তো এখন হেক্টর পরে আছে, সবই হেক্টর পরে আছে এখন। তাহলে অ্যাকিলিস কি পরবে? অ্যাকিলিসের তো একটা ড্রেস লাগবে। থেটিস, অ্যাকিলিসের মা থেটিস তখন ব্ল্যাকস্মিথ গড হেফাইস্টাস, এই হেফাইস্টাস হচ্ছে হেভেনলি ব্ল্যাকস্মিথ, এ হচ্ছে গডস এন্ড গডেসদের জন্য স্পেশাল ডিভাইন ওয়েপন তৈরি করে। জিউস, অ্যাপোলো, অ্যাথেনি, হেরা এদের যত অস্ত্র শস্ত্র আছে, যত ঢাল আছে, শিল্ড আছে, সব হেফাইস্টাস নিজের হাতে তৈরি করেছে। থেটিস হেফাইস্টাসের কাছে গিয়ে আবদার করছে যে আমার ছেলের জন্য একটা চমৎকার ঝলমলে যুদ্ধের পোশাক তৈরি করো, বডি আর্মার, হেলমেট, শিল্ড সবকিছু চাই। থেটিস রিকোয়েস্টেড হেফাইস্টাস ফর অ্যান আর্মার। হেফাইস্টাস কাজ শুরু করে দিল। Hephaestus returned to his forge to make armor for Achilles. Achilles-এর জন্য আর্মার তৈরি হবে, তার যুদ্ধের জন্য বডি আর্মার, শিল্ড, হেলমেট সব তৈরি হবে। শিল্ডটা খুব সুন্দর করে ডিটেইলসে ডেসক্রাইব করা আছে বইতে। আপনারা যদি বইটা খেয়াল করেন, পেজ নাম্বার 516 যদি যান, সেখানে শিল্ডের চমৎকার ডিটেইলস বর্ণনা আছে। একটু অপেক্ষা করলে আপনাদের দেখাতে পারি। পেজ নাম্বারটা দেয়া আছে, দেখেন পেজ নাম্বারটা হচ্ছে 516। আপনারা যদি 516 পেজে যান, 516, এই যে 516 পেজে যদি আপনারা যান তাহলে দেখবেন এই যে লেখা দ্য শিল্ড, বিখ্যাত সেই শিল্ড অফ অ্যাকিলিস। শিল্ড অফ অ্যাকিলিস একটা বিখ্যাত কবিতা অডেনের, এটা আশা করি আপনারা অনেকেই পড়েছেন, বাকিরা পড়বেন। শিল্ড অফ অ্যাকিলিস 20th সেঞ্চুরি জি স্যার, 20th লিটারেচার, সেঞ্চুরি ওয়ানের। হ্যাঁ 20th সেঞ্চুরি লিটারেচার 1 এ শিল্ড অফ অ্যাকিলিস একটা বিখ্যাত কবিতা। এই শিল্ড, এই সেই বিখ্যাত শিল্ড, সেই শিল্ডে কি কি ডিজাইন, কি কি ইমেজ আছে সবকিছু ডিটেইল বর্ণনা এখান থেকে আপনারা পাবেন। বর্ণনাটা কেন জরুরি? বর্ণনাটা জরুরি এই জন্য কারণ এই শিল্ডের মধ্যে ওই গ্রিকদের লাইফস্টাইলটাকে বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে পোর্ট্রে করা হয়েছে। এই শিল্ডে আপনারা পাবেন কনস্টেলেশন, তখনকার সময়ে যারা অ্যাস্ট্রোলজার ছিলেন, যারা তারা নিয়ে গবেষণা করতেন, যারা তখন যারা আকাশের নক্ষত্র নিয়ে গবেষণা করতেন, তাদের নলেজ, তাদের যে এনশিয়েন্ট অ্যাস্ট্রোনমিক্যাল নলেজ, তার একটা বর্ণনা এখানে পাই। তারপর পরের পেজে গেলে দেখবেন ম্যারেজ, বিবাহ, বিয়ে, বিয়ে ওদের সমাজে বিয়ে কিভাবে হতো, বিয়ের একটা ছবি এখানে আছে, ওদের বিয়েতে কি কি সংস্কৃতি, কি কি কালচার মেইনটেইন করা হতো। তারপর কোর্ট কেস, ওদের যে বিচার, গ্রিকদের বিচার প্রণালী, ওরা কিভাবে বিচার করত, ওদের বিচারের পদ্ধতি কেমন ছিল। সিজ এন্ড অ্যাম্বুশ, বিভিন্ন সময় ওদের একটা জাতির সাথে আরেকটা জাতির যখন যুদ্ধ লাগতো তখন তারা কিভাবে শহর দখল করত এবং কোন কোন শহর কিভাবে তাদের স্বাধীনতা রক্ষা করত, সেই সেই সিজ এন্ড অ্যাম্বুশের বর্ণনা আছে। প্লাউইং, এই সময়ে যারা কৃষক তারা কিভাবে ফসল চাষ করত, কিসের সাহায্যে তারা ফসল চাষ করত,
তার একটা ছবি ফুটিয়ে তোলা হয়েছে। তারপর রিপিং, কিভাবে তারা ফসল তুলতো, তারা তাদের ফসল কিভাবে আহরণ করতো তার একটা ছবি আপনারা পাবেন। গ্রেপ হারভেস্ট, ওরা আঙ্গুর কিভাবে তুলতো ওদের বাগান থেকে তার একটা ছবি আছে। এই আঙ্গুরের সাথে ওয়াইন কালচারের একটা কানেকশন আছে। ওদের ওদের সংস্কৃতিতে গ্রেপ ওয়াইন যে খুব গুরুত্বপূর্ণ তারও বর্ণনা এখানে আপনারা পাবেন। ক্যাটল হার্ডিং, ওরা ওদের গবাদি পশু কিভাবে পালন করত তার বিস্তারিত বর্ণনা এখানে আছে। শিপ ফ্লক্স, ওদের ভেড়ার পাল ওরা কিভাবে সামলাতো। ডান্সিং, তখনকার সময়ে ওরা কিভাবে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন উপলক্ষে তারা যখন ডান্সিং করতো, তারা নাচতো, তাদের সেই নৃত্যের বিস্তারিত বর্ণনা আছে। ওশান, এই সময়ে যে সমুদ্র, গ্রিস মানেই তো সমুদ্র, সমুদ্র তো ওদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই সমুদ্রেরও ছবি ফুটিয়ে তোলা হয়েছে। মানে শিল্ড অফ অ্যাকিলিস, শিল্ড অফ অ্যাকিলিস ইজ অ্যাকচুয়ালি দ্য এলাবোরেট পোর্ট্রায়াল অফ দ্য গ্রিক লাইফ। গ্রিকদের যে জীবন যাপন, ওদের জীবনের পুরো ছবিটা বিভিন্ন ডিটেইলস আমরা এই শিল্ডে খুঁজে পাই। তার মানে এটাই এখানে মেন করছে সিম্বলিক্যালি যে অ্যাকচুয়ালি অ্যাকিলিস ইজ ট্রাইং টু প্রোটেক্ট দ্য গ্রিক ওয়ে অফ লাইফ। গ্রিকদের যে লাইফস্টাইল সেটাকে অ্যাকিলিস প্রোটেক্ট করার চেষ্টা করছে। তাহলে আমরা আবার ফিরে যাই আমাদের আগের স্লাইডে, যেটা এখানে বলা আছে দ্য শিল্ড ইজ ডিসক্রাইবড ইন ডিটেইল, একদম বিস্তারিত বর্ণনা আছে শিল্ডে আমরা কি কি পাচ্ছি। এবং হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ শিল্ড অফ অ্যাকিলিস, এটা একটা শর্ট প্রশ্ন হতে পারে, ভেরি শর্ট কোয়েশ্চেন, যে শিল্ড অ্যাকিলিসের জন্য যে নতুন ঢালটা বানানো হলো, শিল্ড বানানো হলো, এখানে আসলে গ্রিকদের যে জীবনযাপন, তাদের যে ব্রড পিকচার অফ লাইফ, কম্প্রিহেন্সিভ পিকচার অফ লাইফ, সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এবং আমরা জানতে পারছি যে গ্রিকদের জীবন প্রণালী, জীবন পদ্ধতি কেমন ছিল, তারা কিভাবে তাদের বিভিন্ন কাজকর্ম করত, তাদের সংস্কৃতি, তাদের আচার অনুষ্ঠান, তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা অনেক বিস্তারিত তথ্য জানতে পারি। এমনকি ওই সময় যারা অ্যাস্ট্রোনমার, যারা যারা আকাশ নিয়ে গবেষণা করতেন, তাদের যে নলেজ সেই সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারি। মানে শিল্ড অফ অ্যাকিলিস ইজ জাস্ট নট আ র্যান্ডম পোর্ট্রেয়াল অফ ফ্যাক্টস, বাট ইট ইজ অ্যাকচুয়ালি আ ডকুমেন্ট অফ এনশিয়েন্ট গ্রিস। প্রাচীন গ্রিসের একটা ডকুমেন্ট আমরা বলতে পারি দিস শিল্ড। এই জন্য এই ডেসক্রিপশনটা সম্পর্কে ধারণাটা রাখা জরুরি। তাওহিদ, তাওহিদ আহমেদ, তাওহিদ। স্যার হ্যাঁ, এই যে এখন যে স্লাইডটা দ্য ফিউড এন্ডস, এটা একটু পড়েন, 1 to 144 থেকে পড়েন, প্রথম দুইটা পড়েন। ফোর্থে combat Thetis delivers Achilles new আরমার, armor. Achilles summons assembly, expresses regret for his past, his willingness to renounce his anger and his desire to return to battle. হ্যাঁ, Agamemnon blamed to delusion, delusion for his action. Describe how even Zeus was declared deluded by Hera and agreed to hand over comprehension.
Achilles want to return to battle at once, but audience অডিসিউস, Odysseus হ্যাঁ, says the man must fit. থ্যাংক ইউ। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 4th ডে অফ কমব্যাট, 4 দিন ধরে কিন্তু যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, 4 দিন ধরে যুদ্ধ হচ্ছে। এটা হচ্ছে তার আগের দিন, আমরা বলছি তার আগের দিন, প্রিভিয়াস ডে। আমরা তো এর আগে জানলাম যে সারা রাত ধরে কিন্তু পেট্রোক্লাসের মৃত্যুর জন্য ওরা আর্তনাদ করলো, মাতম করলো। এখন পরের দিন অ্যাকিলিস আর অ্যাগামেমনন তারা মুখোমুখি। অ্যাকিলিস সরি বলছে যে আমি অতীতে যা করেছি তার জন্য আমি লজ্জিত, আমি আমার পূর্ববর্তী যত রাগ ছিল, যত অভিমান ছিল সব বাদ দিচ্ছি, আমি এখন যুদ্ধক্ষেত্রে আগের থেকেও আরো বেশি প্রবলভাবে ফিরে আসতে চাই। অবশেষে অ্যাকিলিসের সাথে অ্যাগামেমননের যে ঝগড়া, সেই ঝগড়ার পরিসমাপ্তি আমরা পাচ্ছি। এটা হচ্ছে 27তম দিন, তাই না? এই যে 27th ডে, তার মানে 27 দিন আগে অ্যাকিলিসের সাথে অ্যাগামেমননের ঝগড়া হয়েছিল। সেই ঝগড়ার ফলস্বরূপই কিন্তু গ্রিকরা সাফার করেছে। এবং অ্যাকিলিসের কি কপাল, অ্যাকিলিসের নিজের দোষেই কিন্তু পেট্রোক্লাসকে সে হারালো। অ্যাকিলিস যদি ওই মুহূর্তে এত সেলফিশ আচরণ না করত, তাহলে কিন্তু পেট্রোক্লাস বেঁচে থাকে এখন। এবং এই 27 দিনে কিন্তু গ্রিকদের অবস্থা খুবই শোচনীয়। 27তম দিনে এসে তাদের ঝগড়াটা মিটলো 27th ডেতে। এবং অ্যাগামেমনন বলল যে আচ্ছা ঠিক আছে, মানুষ ভুল করে, ডেলিউশন নামে এক দুষ্ট দেবী আছে, তার কারণে মানুষ শুধু ভুল করে। আরে মানুষ তো দূরের কথা, জিউস পর্যন্ত ভুল করে, আর তুমি তো মানুষ। তখন ঠিক যেমন কথা ছিল, অ্যাকিলিসকে হিউজ কম্পেনসেশন দিয়ে ইভেন ব্রিসেইসকেও ফেরত দিচ্ছে। এখন অ্যাগামেমনন আবার ব্রিসেইসকেও ফেরত দিচ্ছে যে নাও, তোমাকে ব্রিসেইসও ফেরত দিলাম, প্লাস প্রচুর ক্ষতিপূরণ তোমাকে দিচ্ছি, এই 27 দিন তোমাকে অনেক কষ্ট দিয়েছি। অ্যাগামেমনন সরি বলছে, অ্যাকিলিস বলছে সে নিজেও সরি, দুজনেই সরি, অ্যাকিলিস সরি, অ্যাগামেমনন সরি, দুজনেই সরি। ওকে, এভরিথিং ইজ ডান, ফিউড এন্ডস, কোয়ারেল ডান, ঝগড়া শেষ হলো। ঝগড়া শেষ, অ্যাকিলিস ব্রিসেইস পেয়ে গেল, কম্পেনসেশন চলে আসলো। তার মানে কি অ্যাকিলিসের ইচ্ছা পূরণ হলো? হলো তো। অ্যাকিলিস তো তাই চেয়েছিল যে ব্রিসেইসকেও যেন ফেরত দেয়, আর হচ্ছে প্রচুর পরিমাণে ক্ষতিপূরণ যেন দেয়। অ্যাকিলিস যা চেয়েছিল তাই পেলো, মাঝখান থেকে সে পেট্রোক্লাসকে হারিয়ে ফেললো। তার মানে অ্যাকিলিসের এই এখনকার দুরবস্থার জন্য অ্যাকিলিস নিজেই বেশিরভাগ ক্ষেত্রে দায়ী। অ্যাকিলিস হিমসেলফ is responsible as well. এরপরে 145 to 237, অ্যাকিলিস wants to return to battle at once. অ্যাকিলিস বলছে আমি এখনই যুদ্ধে যাব। তখন কেবল কেবল সকাল হচ্ছে, কেবল সকাল হচ্ছে। অ্যাকিলিস বলছে যে আমার হাতে সময় নেই, আই নিড টু রিটার্ন টু ব্যাটল অ্যাট ওয়ান্স, আমাকে এক্ষুনি যুদ্ধে যেতে হবে। বাট অডিসিউস অডিসিউস তখন অ্যাকিলিসকে বুঝাচ্ছে যে আমাদের সৈন্যদের অবস্থা খুবই শোচনীয়, তারা বেশিরভাগই আহত, বিধ্বস্ত। তারা শুধু আহত তাই না, তারা বিধ্বস্ত, তারা তাদের এখন খাবার খাওয়া প্রয়োজন, দে নিড ফুড। খাবার খেলে তাদের গায়ে শক্তি আসবে, শক্তি আসলে তবেই তারা যুদ্ধে যেতে পারবে। অডিসিয়াস বলছে যে এখন সম্ভব না, ইট ইজ নট পসিবল টু রিটার্ন টু ব্যাটল অ্যাট ওয়ান্স। বাট অ্যাকিলিস বলছে আমার তো এখনই যেতে হবে, এখনই যেতে হবে। 238 থেকে নূর ইসলাম পড়েন তো, নূর ইসলাম শেষের দুটা। অ্যাগামেমননস গিফট আর স্যার এই স্পেলিংটা কি হবে? ফেচড। First, Briseis laments for Patroclus. At Zeus' suggestion, Athene secretly feeds Achilles with ambrosia and nectar. And 357 to 424, the Greeks come out for battle. Bronze armor flashes, the earth resounds, and Achilles arms himself, talking his father spare. The horse Xanthus
prophecies Achilles' death. থ্যাংক ইউ। কি কি ঘটে আমরা দেখি। লাইন নাম্বার 238 to 356, অ্যাগামেমননস গিফট আর ফেচড। অ্যাগামেমনন তার কথা মতো অ্যাকিলিসের তাঁবুতে সমস্ত বিশাল মানে প্রচুর ধন সম্পদ এবং ব্রিসেইসকে দিয়ে গেল। ব্রিসেইস ল্যামেন্টস ফর পেট্রোক্লাস। এই জায়গাটা কেন আমরা আলোচনা করছি? ব্রিসেইস, আমরা জানি ব্রিসেইস ছিল হচ্ছে অ্যাকিলিসের ওয়ার প্রাইজ। অ্যাকিলিসের বীরত্বের সম্মান সূচক হিসেবে সম্মান স্বরূপ তাকে এই মেডেল অফ অনার দেয়া হয়েছিল। ব্রিসেইস ইজ নট অনলি এ স্লেভ, ব্রিসেইস ইজ ওয়ার প্রাইজ অফ অ্যাকিলিস। অ্যাকিলিসের বীরত্বের প্রতীক হিসেবে তাকে এই পুরস্কারটা দেয়া হয়েছিল, উপহার দেয়া হয়েছিল। এই ব্রিসেইসের সাথে আবার পেট্রোক্লাসের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমরা দেখতে পাচ্ছি যে ব্রিসেইস চিৎকার করে কাঁদছে, পেট্রোক্লাসের জন্য ব্রিসেইস চিৎকার করে কাটছে। এখন এই যে অংশটা, এই অংশটাতে দেখা আমরা মানে দেখতে পাবো যে ব্রিসেইসের সাথে পেট্রোক্লাসের তেমন কোনো রোমান্টিক সম্পর্ক ছিল না বা অন্য কোনো সম্পর্ক ছিল না। তারা জাস্ট দুজন খুব ভালো বন্ধু ছিল, তারা খুব ভালো দুজন বন্ধু ছিল। এবং বন্ধুর মৃত্যুতে বন্ধুর যে হৃদয়ের হাহাকার, মানে এটা হচ্ছে পিওর পেইন, মানে কতখানি কষ্ট পাচ্ছে ব্রিসেইস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ মানুষ মানুষের জন্য তার হৃদয় কতখানি পড়ে। পেট্রোক্লাসের মৃত্যুতে ব্রিসেইস সে কতটুকু কষ্ট পাচ্ছে, মানে আমরা এখানে বুঝতে পারি যে এই যে মানুষের মৃত্যুতে তো মানুষ কষ্ট পাবেই, মানুষ তো আর পাষাণ না, মানুষ হিউম্যান বিইং, মানুষ মানুষের জন্য শোক করবে, মানুষ মানুষের মৃত্যুতে কাঁদবে। এই যে ইউনিভার্সাল গ্রিফ, শোক, এই গ্রিফ এটাও কিন্তু ইউনিভার্সাল হিউম্যান ইমোশন, এটা আমরা এখানে পাচ্ছি। বেসিক হিউম্যান ইমোশন গ্রিফ। কাছের মানুষ, বন্ধু, বন্ধুর মৃত্যুতে তো বন্ধু কাঁদবে। এই যে ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, বন্ধুর মৃত্যুতে বন্ধু কাঁদছে, হাহাকার করছে। আর জিউসের সাজেশন, জিউস তখন অ্যাথেনিকে একটা পরামর্শ দেয়। জিউস বলে যে অ্যাকিলিস গত গত 2 দিন ধরে না খেয়ে আছে, এই অবস্থায় সে তো যুদ্ধ করতে পারবে না, তুমি বরং তাকে গোপনে কিছু খাবার খাইয়ে দাও। তখন অ্যাথেনে চুপ করে অ্যাকিলিস নিজেও জানে না কিভাবে, অ্যাথেনি ওকে গোপনে অ্যাম্ব্রোসিয়ান নেকটার, এটা হচ্ছে খাবার, নেকটার হচ্ছে এক জাতীয় পানীয়, ডিভাইন ওয়াইন বলতে পারি, আর অ্যাম্ব্রোসিয়া হচ্ছে পুষ্টিকর খাবার আর কি, ডিভাইন পুষ্টিকর খাবার, ফুড। এটাকে গোপনে অ্যাকিলিসকে খাইয়ে দেওয়া হয়। অ্যাকিলিস নিজেও জানে না, অ্যাকিলিস ঘুমিয়ে থাকে আর অ্যাথেনি ওকে গোপনে খাইয়ে দেয়। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিউস কিন্তু ঠিকই অ্যাকিলিসকে যুদ্ধের জন্য প্রস্তুত করছে। অ্যাকিলিস যেন খুব ভালোভাবে যুদ্ধ করতে পারে, অ্যাকিলিস যেন খুব দাপটের সাথে যুদ্ধ করতে পারে, সেটা কিন্তু জিউস নিশ্চিত করছে, জিউস কিন্তু এনশিওর করছে। মানে কিছুক্ষণ পরে অ্যাকিলিস যে ধ্বংসাত্মক রূপে আসবে তার পেছনে কিন্তু জিউসেরও হাত আছে। জিউস চাচ্ছে যে অ্যাকিলিস ধ্বংসাত্মক আচরণ করুক। এরপর 357 to 424, the Greeks come out for battle. অবশেষে একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে গ্রিকরা আবার আক্রমণ শুরু করলো। গ্রিকদের গ্রিকদের যে আর্মি, সৈন্যবাহিনী, তাদের একটা প্রতীক হচ্ছে তাদের যে আর্মার, তাদের যে যুদ্ধের পোশাক, সেটা হচ্ছে পিতলের, ব্রোঞ্জ, এবং সেটা সূর্যের আলোতে চকচক করছে। ব্রোঞ্জ আর্মার ফ্ল্যাশেস। একসাথে ওরা যখন কুচকাওয়াজ করতে করতে, লেফট রাইট করতে করতে সামনে আগাচ্ছে, পুরো পৃথিবী, পুরো আর্থ থরথর থরথর করে কাঁপছে, পুরো জমিন কাঁপছে। The earth resounds and Achilles arms himself. এখানে আপনারা যদি বইতে পড়েন তাহলে দেখবেন যে যুদ্ধের জন্য পোশাক পরা
কতটা কঠিন, একা একা পড়া যায় না। গত ক্লাসে বললাম না যে একা একা পড়া যায় না, পেট্রোক্লাস কিন্তু একা একা পড়তে পারেনি, অ্যাকিলিসও একা একা পড়তে পারছে না। তারপরেও এখানে দেখবেন যে অন্য কেউ থাকলে হয়তো পারতো না, কিন্তু অ্যাকিলিস আর্মস হিমসেলফ, অন্য কাউকে সে পড়াতে দিচ্ছে না, অ্যাকিলিস নিজে নিজেই পড়ছে। তার মানে ওর যে ডিটারমিনেশন সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। অন্য কেউ হলে কিন্তু একা একা পড়তে পারতো না, অ্যাকিলিস একা একা পড়ছে, নিজে নিজেরটা নিজেই পড়ছে। অ্যাকিলিস তার যুদ্ধের পোশাক পরে তৈরি হচ্ছে। এটা নিয়ে বড় বিস্তারিত বিবরণ পাবেন। ওদের গ্রিকদের যে মানে যুদ্ধের পোশাকের ডিটেল বর্ণনা পাবেন। ওরা কিভাবে ব্রেসলেট প্লেট পরে, কিভাবে শিল্ড ঘাড়ে বাঁধে, কিভাবে হেলমেট পরে, কিভাবে অস্ত্র সেট করে, সব ডিটেইলে সেখানে পাবেন। A full complete detail of how uh, a soldier from high ranking একজন যোদ্ধা সে কিভাবে তার যুদ্ধের পোশাক পরে তার ডিটেইল আপনারা পাবেন। অস্ত্র হিসেবে সে কি নিচ্ছে? টেকিং হিজ ফাদার স্পিয়ার, অ্যাকিলিস তার বাবা পিলিয়াসের যে অস্ত্র সেটা নিল। দ্য হর্স জ্যান্থাস, অ্যাকিলিসের যে ইমমর্টাল হর্স তাদের মধ্যে একটা ঘোড়া হচ্ছে, নাম হচ্ছে জ্যান্থাস। এই জ্যান্থাস ঘোড়া সে ভবিষ্যৎবাণী করছে। জ্যান্থাস প্রফেসিজ অ্যাকিলিসেস ডেথ, অ্যাকিলিসের মৃত্যু কিভাবে হবে তার ভবিষ্যৎবাণী জ্যান্থাস করে দিচ্ছে। মানে অ্যাকিলিস যখন যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, যুদ্ধের পোশাক পরছে, তখনও সে জানতে পারছে কিভাবে তার মৃত্যু হবে। তাহলে দেখেন প্রতি পদে পদে কিন্তু অ্যাকিলিসকে স্মরণ করিয়ে দেয়া হচ্ছে যে তুমি যদি আজকে বের হও, তুমি যদি হেক্টরকে হত্যা করো, তাহলে কিন্তু তুমি আর বেশি দিন বাঁচবে না। অ্যাকিলিস বারবার বারবার তাকে মনে করিয়ে দেয়া হচ্ছে যে ইফ ইউ কিল হেক্টর ইউ উইল নট সার্ভাইভ, হেক্টরস লাইফ এন্ড ইওর লাইফ আর কানেক্টেড, হেক্টর মারা গেলে তুমিও খুব দ্রুত মৃত্যুবরণ করবে। জানার পরেও অ্যাকিলিস, এত কিছু জেনেও সে কিন্তু প্রতিশোধ নিতে তৈরি হয়ে এগিয়ে যাচ্ছে। রিয়াদ মাহমুদ, রিয়াদ, জি স্যার। হ্যাঁ, বুক 20 পড়েন। অ্যাকিলিস অন র্যাম্পেজ, অ্যাকিলিস অন দ্য র্যাম্পেজ পড়েন। প্রথম থেকেই হ্যাঁ, প্রথম থেকেই। বুক 20 1 to 74 Achilles on the rampage. Zeus summons an assembly of gods and ordered that Achilles might immediately storm Ilium, tells them that they can now intervene. The gods march out to the battle, and nature is so shaken by the onslaught that heads almost cracks open. 75 to 155. Apollo persuades Aeneans to face Achilles. The gods decide not to take sides. 56 to 352. Achilles and Aeneas meet. Aeneas is rescued by Poseidon to Achilles, disgust. 353 to 444. Apollo advises Hector to withdraw Achilles. A rampage begins, and Apollo has to rescue Hector from him. 445 to 503. Achilles' rampage continues. His chariot red with blood. ওকে, থ্যাংক ইউ। অ্যাকিলিস এখন আক্রমণ শুরু করবে। অ্যাকিলিস একদম তৈরি, প্রচন্ড রাগে, প্রচন্ড ক্ষোভে, তীব্র ক্রোধে তখন অ্যাকিলিস জ্বলছে।
অ্যাকিলিসের মাথায় প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। জিউস তখন বলছে যে অ্যাকিলিস এখন বের হচ্ছে, খুবই ডেঞ্জারাস সিচুয়েশন, এখন তোমরা ইন্টারভিন করতে পারো। এতক্ষণ পর্যন্ত জিউস সবাইকে বলেছিল তোমরা কিছু করবে না, যখন অ্যাকিলিস বের হচ্ছে তখন জিউস বাকি গডস এন্ড গডেসদের বলছে আচ্ছা তোমরা এখন তাহলে ইন্টারভেন করো। মানে জিউস হচ্ছে তার সুবিধা মতো সব সিচুয়েশনকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। গড তারা রেডি যুদ্ধের জন্য, গ্রিক সাইডেও গড গডেসরা রেডি, ট্রোজান সাইডেও গড গডেসরা রেডি, যে কোনো সময় যুদ্ধ শুরু হবে। পরিস্থিতি এমন ভয়ঙ্কর, দুই পাশের সৈন্যরা এমন ভাবে কুচকাওয়াজ করছে যে পুরো জমিন থর 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 করে কাঁপছে, এবং হেডিস যে পরকাল, আন্ডারওয়ার্ল্ড, ফাটল ধরে প্রায় বেরিয়ে আসছে, এরকম ভয়ঙ্কর অবস্থা। অ্যাপোলো তখন এনিয়াসকে, ওই ট্রোজান আর্মির সেকেন্ড ইন কমান্ড, হেক্টরের পরেই যে আছে এনিয়াস, এনিয়াস নামটা মনে রাখেন, এটা আমাদের পরে কাজে লাগবে। এনিয়াস, অ্যাপোলো তখন এনিয়াসকে বলছে যাও, তুমি বীর যোদ্ধা, তুমি অ্যাকিলিসকে থামাতে পারবে, যাও, রাজি করায়। অ্যাকিলিসের সাথে এনিয়াসের যুদ্ধ হবে। গডস ডিসাইড নট টু টেক সাইডস, গডরা বলছে যে অ্যাকিলিসের সাথে ইনিয়াসের ফেয়ার ফাইট হোক, যে জেতার জিতবে, যে হারার হারবে, কেউ কোনো ইন্টারফেয়ার করবে না, সবাই ডিসিশন নিল। কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাকিলিসের সাথে ইনিয়াস কোনোভাবেই পেরে উঠছে না। অ্যাকিলিস, তাদের দুজনের শক্তির পার্থক্য অনেক বেশি, অ্যাকিলিস অনেক বেশি ডেঞ্জারাস, অ্যাকিলিস ততটা পারছে না। সিদ্ধান্ত কি ছিল, কেউ ইন্টারফেয়ার করবে না, কিন্তু দেখা যাচ্ছে পোসাইডন সেই চুক্তি ভঙ্গ করে, সেই ডিসিশন ভঙ্গ করে সে ইনিয়াসকে উদ্ধার করে নিয়ে চলে গেল, এবং অ্যাকিলিস আরো প্রচন্ড রেগে গেল। অ্যাকিলিসের সামনে সুযোগ ছিল ইনিয়াসকে হত্যা করার, কিন্তু ইনিয়াসকে বাঁচিয়ে নিয়ে গেল পোসাইডন। অ্যাকিলিস, ওর মাথায় রাগের আগুন আরো জ্বলে গেল, অ্যাকিলিস আরো বিরক্ত হয়ে গেল। অ্যাপোলো অ্যাডভাইজেস হেক্টর টু উইথড্র, অ্যাপোলো বলছে যে হেক্টর তুমি এখন অ্যাকিলিসের সামনে যেও না, তুমি পারবে না, মানে অ্যাকিলিসকে থামানো এখন কারো পক্ষেই সম্ভব না। অ্যাকিলিসের সামনে এখন গডরা পর্যন্ত যেতে ভয় পাচ্ছে, অ্যাকিলিসের সামনে এখন কেউই দাঁড়াতে পারবে না। সেজন্য অ্যাপোলো হেক্টরকে বলছে যে তুমি এখন আপাতত পালাও, এখন আপাতত তুমি লুকিয়ে থাকো। অ্যাকিলিসেস র্যাম্পেজ বিগিনস, অ্যাকিলিস তখন, ওর মাথা পুরো নষ্ট, ওর মাথায় আগুন দুলতেছে, সামনে যা যা পড়ছে, সামনে যা পাচ্ছে ও কুচোকাটা করছে, ওর সামনে যেই আসছে কুচোকাটা করছে। একের পর এক, একের পর এক, একের পর এক ট্রোজান সৈন্য অ্যাকিলিসের হাতে মৃত্যুবরণ করছে। কি ভয়ঙ্কর সে বর্ণনা, আপনারা যদি পড়া শুরু করেন আপনার গায়ে কাটা দেবে। মানে এত ব্লাডি, এত ফুল অফ ব্লাডশেড, গোরি ব্লাডশেড, মানে এত ভায়োলেন্স আমরা লিটারেচারে সচরাচর দেখি না। অ্যাকিলিসের র্যাম্পেজ সত্যি স্যার গায়ে আমার একটা গায়ে। কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। স্যার এটা তো অনেক বড় নভেল, তো এটার কি একটু শর্টকাট সামারি টাইপের কোনো বুক টুক আছে কিনা, ছোট আকারে আর কি? আচ্ছা, এটা আমি পরে বলছি, হ্যাঁ এই বিষয়ে আমি স্যার পরে বলছি, আপাতত আপনারা এই জায়গায় একটু লক্ষ্য করেন। অ্যাকিলিস তার কচু কাটা শুরু করছে, তার ধ্বংসযজ্ঞ শুরু করছে, সামনে যাকে পাচ্ছে তাকেই সে কচু কাটা করছে। অ্যাপোলো শেষমেশ সে নিজে হেক্টরকে রেস্কিউ করে ধরে নিয়ে যায়, যে হেক্টর এখন সামনে গেলে হেক্টর টিকবে না, হেক্টর বিধ্বস্ত হয়ে যাবে, চুরমার হয়ে যাবে অ্যাকিলিসের সামনে। এরপর Achilles' rampage continues, his chariot red with blood. অ্যাকিলিসের যে গাড়ি, ঘোড়ার গাড়ি, সেই গাড়ি রক্তে লাল হয়ে গেল পুরো। অ্যাকিলিস এত পরিমাণে হত্যা চালালো, এত সৈনিক মৃত্যুবরণ করলো যে তার গাড়ি রক্তে লাল হয়ে গেল। এটা আপনারা পেজ নাম্বার 553 তে যদি যান, 553, এখানে ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা প্যারাগ্রাফ পড়ে শোনাচ্ছি, দেখেন কি ভয়ঙ্কর রক্ত রক্তপাত হচ্ছে, কত ভয়ঙ্কর বর্ণনা। মানে লিটারেচার, ইন ওয়ার্ল্ড লিটারেচার এরকম বর্ণনা আপনি খুব বেশি পাবেন না।
একের পর এক অ্যাকিলিসের সামনে যেই আসছে সে কিন্তু আর বেঁচে ফিরে যাচ্ছে না, সবাই মৃত্যুবরণ করছে। অ্যাকিলিস then went up to the Mulius and stabbed him in the ear with his spear. দেখেন, অ্যাকিলিস মিউলিয়াস নামে একজন সাধারণ ট্রোজান সৈনিক তার কোথায় আঘাত করলো? stabbed him in the ear with his spear. অ্যাকিলিস তার বল্লম দিয়ে মিউলিয়াসের কানের মধ্যে ঢুকিয়ে দিল। so hard, এত জোরে ঢুকিয়ে দিল, the bronze point came out through the other, মানে এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যাচ্ছে। চিন্তা করতে পারেন বর্ণনা, অ্যাকিলিসের বল্লম এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে গেল। তারপর মিউলিয়াস শেষ। নেক্সট হি কট Echeclus full on the head with a stroke of his hilted sword. তার তলোয়ারের যে নিচের অংশটা থাকে সেটা দিয়ে আঘাত করলো। warming the whole blade with his blood. পুরো তলোয়ারটা রক্তে লাল হয়ে গেল। inexorably destiny and purple death closed Echeclus's eyes. Deucalion next. Achilles pierced his forearm with bronze point of his spear, just where the sinews of elbows are attached. ডিওক্যালিয়ানের যে এলবো, কনুইতে তার স্পিয়ারটা ঢুকিয়ে দিল, মানে কনুইয়ের ভিতর দিয়ে ঢুকে বের হয়ে গেল। Deucalion waiting for him with his arm weighed down by the spear. ওর পুরো হাত মানে প্রায় ছিঁড়ে যাচ্ছে এরকম। looked death in the face. Achilles struck the man's neck with his sword. এত জোরে অ্যাকিলিস তার হেলমেটে আঘাত করলো তলোয়ার দিয়ে যে তার হেলমেট ছুটে বেরিয়ে গেল গুলির মতো। The marrow spotted out of his vertebrae. মানে ওর হেলমেট কিন্তু শুধু হেলমেট উড়ে যাচ্ছে না, মাথা সহ হেলমেট উড়ে গেল। তারপর the marrow spotted out of his vertebrae and he lay there. মানে কি বিভৎস দৃশ্য, stretched on the ground, মস্তকহীন পড়ে রইল। সব তো ব্যাখ্যা করাও যায় না এরকম। এরপর অ্যাকিলিস then went after matchless Rigmus. রিগমাস আরেকজন বড় যোদ্ধা ট্রোজানদের, who had come from fertile Thrace. থ্রেস থেকে এসেছে রিগমাস। He threw at him and hit him in the middle. The bronze javelin stuck in his lung. অ্যাকিলিসের যে জ্যাভেলিন হচ্ছে ছোট বল্লম সে নিক্ষেপ করলো, রিগমাসের একদম ফুসফুসের মধ্যে গিয়ে ঢুকে গেল। He crashed from his chariot. Areithous, Rigmas's attendant, immediately turned the horses round. সে তার জীবন বাঁচানোর চেষ্টা করছে, যে একজন তো গেল, আরেকজন তার ঘোড়ার গাড়ি ঘুরিয়ে দিচ্ছে বাঁচার জন্য। But Achilles stabbed him in the back with sharp spear. এমন ভাবে বল্লম দিয়ে আঘাত করলো যে এরিওথাস একদম ছিটকে ঘোড়ার গাড়ি থেকে পড়ে গেল। knocked him out of chariot. The horses panicked. As fire from the skies rages through deep gullies on a scorched mountain side. মনে হচ্ছে যে পুরো আকাশে রক্তিম আগুন দাউ দাউ করে জ্বলছে। মনে হয় যে মাটি জ্বলে পুড়ে কয়লার মতো, অঙ্গারের মতো হয়ে গেছে। A great forest is consumed and everywhere a driving wind sends the flame billowing. পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আগুনে যেমন বনের পর বন দাবানলে পুড়ে ছারখার হয়ে যায়, so Achilles ran amok with his spear like something superhuman. এমন ভাবে অ্যাকিলিস একের পর এক মানুষ হত্যা করছে যেন এগুলো কিছুই না, এগুলো আগাছা। যন্ত্রের সামনে আগাছা যেমন উপড়ে যায় সেরকম অ্যাকিলিস মানে একদম তছনছ করে এগিয়ে যাচ্ছে। killing as he went and the black earth ran with blood. পুরো জমিন রক্তে লাল হয়ে গেল। as a farmer, একজন চাষী, yokes a pair of broad oxen. চাষিরা যেরকম ওই গরুর গাড়ি নিয়ে যেমন ফসল মাড়ায়, গম মাড়ায় যেরকম একদম, the white barley on a well-built threshing floor যেভাবে ফসল মাড়ায়, গরুর গাড়ি দিয়ে মহিষের গাড়ি দিয়ে যেভাবে ফসল মাড়ায়, ঠিক একইভাবে অ্যাকিলিস তার গাড়ি দিয়ে
trampled dead man than shield alike. একদম মানুষকে পিষে, অ্যাকিলিসের যে গাড়ি, তার নিচে যে কত লাশ পিষে গেল, একের পর এক লাশ পিষে থেতলে তার গাড়ি রক্তে লাল হয়ে গেল। মানে এই যে পেজটা আমি পড়লাম 553, আপনি এরকম পেজ সচরাচর পাবেন না যে এত ভায়োলেন্স, এত ব্লাডশেড। মানে যুদ্ধ কতটা বিভৎস হতে পারে, যুদ্ধে কত ভয়ঙ্কর রক্তপাত হতে পারে, তার একটা বর্ণনা এখানে আমরা পাচ্ছি। যে অ্যাকিলিস সে কি পরিমাণ রেগে গেছে, সে কি নট হিউম্যান এনিমোর। অ্যাকিলিস ইজ মোর ডেডলিয়ার দ্যান এ মনস্টার। অ্যাকিলিস এমন ভাবে মানুষকে পিষে এগিয়ে যাচ্ছে যেন সাম ডিমন। কি ভয়ঙ্কর! আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারেন যে অ্যাকিলিসের ভেতরে কি পরিমাণ রাগ। শয়ে শয়ে, hundreds of soldiers, they were just trampled, একদম থেতলে গেল তার গাড়ির নিচে। ভয়ঙ্কর, বিভৎস। অ্যাকিলিস অন দ্য র্যাম্পেজ। ফিরে আসি আমরা আমাদের আউটলাইনে। অ্যাকিলিস এমন ভয়ঙ্কর ভাবে এগিয়ে যেতে লাগলো যে ইভেন গডস এন্ড গডেস তারা পর্যন্ত ভয়ে পালিয়ে গেল, কেউ তার সামনে আসার সাহস পাচ্ছে না। এর মধ্যে বুক 21 সংক্ষেপে আমরা আপনাকে দেখাই যে সম্পূর্ণটুকু আমরা আমাদের দরকার হবে না। এর মধ্যে একটা নদী স্ক্যামান্ডার, এই স্ক্যামান্ডার নট অনলি এ রিভার, স্ক্যামান্ডার ইটসেলফ ইজ এ রিভার গড। এই স্ক্যামান্ডারের অ্যাকিলিস এত পরিমাণে মানুষ হত্যা করে, এত পরিমাণে সে ট্রোজান সৈন্য হত্যা করে যে নদী ভরাট হয়ে যায় এবং নদী রেগে অ্যাকিলিসকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে। ঠিক তখন হেফাইস্টাস অ্যাকিলিসের কথা মতো আগুন জ্বালিয়ে দেয় স্ক্যামান্ডারে। মানে স্ক্যামান্ডারের আগুনে স্ক্যামান্ডারের যে পানি ছিল, নদীর পানি ছিল, সব বাষ্প হতে শুরু করে। এরপর গডস এন্ড গডেসদের মধ্যে যুদ্ধ হচ্ছে, দেখেন হাইলাইট করা আছে। আমি ইচ্ছা করে এটার ফন্টটা কার্টুন ফন্টে রাখছি, কারণ এইখানে যে যুদ্ধটা হচ্ছে দিস ইজ টোটালি মকারি অফ দ্য ওয়ার। এখানে যুদ্ধকে পুরো অপমান করা হয়েছে। দেখেন 383 থেকে 513 এই জায়গাটা শুধু ফোকাস করছি। The gods now take sides and fight each other. এখন গ্রিক সাইডের গডদের সাথে ট্রোজান সাইডের গডদের মারামারি হবে। একদিকে আছে হচ্ছে এরিস, এরিস হচ্ছে ট্রোজানদের পক্ষে, অ্যাথেনি হচ্ছে গ্রিকদের পক্ষে। অ্যাথেনি এসে এরিসকে একদম ঘুষি দিয়ে শুইয়ে দিল। এরিস এক ঘুষি খেয়ে পালিয়ে গেল। অ্যাথেনের এক ঘুষি খেয়ে এরিস পালিয়ে গেল। As is Aphrodite, Apollo refuses to fight Poseidon. ওইদিকে অ্যাপোলো আর পোসাইডন তারা একজন আরেকজনের সাথে যুদ্ধ করবে না। এরকম মানে দুইজন যুদ্ধের ঢং ধরে সামনে এসে দাঁড়িয়ে বলে আমরা যুদ্ধ করব না। হেরা বক্সেস আর্টেমিসেস ইয়ার্স। হেরা এসে একদম আর্টেমিসের কানের মধ্যে একটা ঘুষি মারে। হারমিস রিফিউজেস টু ফাইট লিটো। হারমিস আবার লিটোর সাথে যুদ্ধ করবে না। আর্টেমিস কাঁদতে কাঁদতে জিউসের কাছে চলে যায়। মানে এখানে গডস এন্ড গডেসরা যে মারামারি করছে এটা খুবই হাস্যকর। এটা হচ্ছে মানুষ নিচে সাইডেই মানুষের মানে গ্রিকদের সাথে ট্রোজানদের যুদ্ধ হচ্ছে, হাজারে হাজারে সৈন্য তাদের জীবন হারাচ্ছে, কতটা সিরিয়াস। আর এইখানে গ্রিকরা যেটা করছে এটা হচ্ছে অ্যাবমিনেশন অফ ওয়ার। তারা যুদ্ধ খেলা খেলছে, তারা এটা সিরিয়াসলি নিচ্ছে না। দে আর জাস্ট প্লেইং, তারা খেলা খেলছে। দে আর নট সিরিয়াস, দে আর জাস্ট কিডিং। এটা মোটেও মানে এটা বরং মানুষকে আরো অপমান করা হচ্ছে। এই যে মানুষরা যুদ্ধ করছে, যুদ্ধ খুবই সিরিয়াস। এখানে গডরা যখন যেভাবে একজন আরেকজনের সাথে যুদ্ধ করছে, দিস ইজ মকারি অফ হিউম্যান ওয়ার। যুদ্ধকে অপমান করা হচ্ছে। তার মানে আমরা এখানে স্পষ্টতই বুঝতে পাচ্ছি যে গডস এন্ড গডেসেস তাদের কাছে
এই যুদ্ধটা গেম, নাথিং আনলেস গেম, খেলা ছাড়া কিছুই না। দে আর নট সিরিয়াস, দে আর জাস্ট প্লেইং গেম। আমরা যেমন খেলি না, পাবজি খেলি, ক্ল্যাশ অফ ক্ল্যান খেলি, আমরা ফোনে গেম খেলি না, যে বিভিন্ন ক্যারেক্টার দিয়ে আমরা হত্যা করাই, একটা ক্যারেক্টার সিলেক্ট করি, ওই ক্যারেক্টার হত্যা করে সব। কি কি আছে, ওই যে কি যেন একটা গেম আছে, পাবজির মতো আরেকটা গেম আছে না, ফ্রি ফায়ার। এখানে আমরা কি করি, আমরা গেম খেলি। এখানে গডস এন্ড গডেসরাও গেম খেলছে, তারা পাবজি খেলছে। অ্যাপোলো হেক্টরকে দিয়ে পাবজি খেলছে, ওইদিকে এথেনা অ্যাকিলিসকে দিয়ে পাবজি খেলছে, খেলা হচ্ছে। এইদিকে মানুষ মারা যাচ্ছে, আর এইদিকে গডস এন্ড গডেস, তাদের কাছে দিস নাথিং বাট গেম। তারা জাস্ট মজা, তারা জাস্ট এনজয় করছে। মর্টালদের ক্ষেত্রে যেখানে বিষয়টা হচ্ছে জীবন মরণের প্রশ্ন, সেখানে গডস এন্ড গডেস দে আর জাস্ট মেকিং ফান অফ ওয়ার। এটা আপনাদের মাথায় রাখতে হবে যে পার্সপেক্টিভ, যারা মর্টাল হিউম্যান বিং তাদের কাছে যুদ্ধের মানেটা কি, আর যারা গডস এন্ড গডেসেস তাদের কাছে যুদ্ধের মানে কি। এখন আপনারা আরেকটু গভীরে চিন্তা করতে হবে আপনাদেরকে, শুধু এখানে থেমে গেলেই হবে না। এখানে গডস এন্ড গডেসদের দ্বারা কাদেরকে মেটাফরিক্যালি সাজেস্ট করা হয়েছে। আসলে গডস এন্ড গডেস কারা, আমাদের সমাজে কারা গডস এন্ড গডেসেস, আমাদের সমাজে কারা গডস এন্ড গডেসেস। আমাদের সমাজে তো সত্যি সত্যি গডস এন্ড গডেসেস নাই। তাহলে গডস এন্ড গডেসেস বলতে কাদেরকে ইঙ্গিত করা হয়েছে, কারা গডস এন্ড গডেসেস, চিন্তা করেন তো। আগামী ক্লাসে ক্ষমতাশীল লোকরা যারা স্যার আপনারা আমাদের পলিটিশিয়ান। আপনারা চিন্তা করতে থাকেন, আগামী ক্লাসে আমরা কথা বলবো। আপাতত এটা মাথায় রাখেন যে এখানে হোমার যে গডস এন্ড গডেসেস শব্দটা ব্যবহার করছে অ্যাকচুয়ালি কাদের, আপনারা মাথায় রাখেন। ব্রেনস্টর্মিং চলুক, এটা আমরা নেক্সট ক্লাসে কিন্তু আলোচনা করব। আপাতত আমরা ডেথ অফ হেক্টর দিয়ে শেষ করি আজকের আলোচনা। নীলিমা, সাইদা সুলতানা নীলিমা, জি স্যার। প্রথম তিনটা পড়েন। প্রথম রেড কালার আগ পর্যন্ত। রেড কালারের আগ পর্যন্ত। Yes, sir. Death of Hector. 1 to 24. The Trojan recover within the wall, but Hector remains outside. Apollo mocks the furious Achilles, who race back to Ilium. ইলিয়াম, হ্যাঁ। 25 to 130. Priam and হেকাবি, Hecate appeal to their son Hector not to take on Achilles. Hector decides he must fight. 131 to 213. Achilles changes চার্জেস, charge and Hector runs. They complete the, 3 সার্কিটস অফ দ্য ওয়াল, circuits of the world wars. The scales of destiny weeks ওয়ে। wicked against Hector, and Apollo leaves him. থ্যাংক ইউ। লাইন টু 124 আমরা দেখতে পাচ্ছি যে ট্রোজানরা অ্যাকিলিসের তাড়া খেয়ে সবাই ওই যে বাউন্ডারি ওয়ালের ভিতরে ঢুকে তারা আশ্রয় নিয়েছে। হেক্টর একাই বাইরে। হেক্টরের এখনো পর্যন্ত ধারণা যে জিউস ওকে হেল্প করবে অ্যাকিলিসকে ডিফিট করতে। হেক্টর রিমেইনস আউটসাইড। অ্যাপোলো ওইদিকে অ্যাকিলিসকে পথ ভুলানোর চেষ্টা করছে। অ্যাপোলো অ্যাকিলিসকে পথ ভুলানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। এখন অ্যাকিলিস যে ভয়ঙ্কর দানবের রূপে আসছে, যে অ্যাকিলিসকে কেউ থামাতে পারছে না। এইদিকে ট্রোজান কিং প্রায়াম এবং ট্রোজান কুইন হেকাবি, এরা দুইজন তাদের ছেলে হেক্টরকে অনেক অনুরোধ করে, অনেক কান্নাকাটি করে অনুরোধ করে যে হেক্টর তুমি পারবা না, হেক্টর ইউ ক্যানট উইন এগেইনস্ট অ্যাকিলিস, অ্যাকিলিস ইজ ওয়ে টু পাওয়ারফুল, অ্যাকিলিস ক্যানট বি স্টপড। হেক্টরকে বারবার 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 বুঝায় যে তুমি কিন্তু অ্যাকিলিসের সাথে পারবে না, কিন্তু হেক্টর ওর সিদ্ধান্ত অটল।
হেক্টরের একদম হেক্টর ডিটারমাইন্ড যে ও আসলে যুদ্ধ করবে এবং এখনো ওর ধারণা যে জিউস ওকে হেল্প করবে। হেক্টর ডিসাইডস হি মাস্ট ফাইট। তার বাবা মার নির্দেশ, অনুরোধ, কাকুতি মিনতি সবকিছু অমান্য করে হেক্টর সিদ্ধান্ত নিল সে যুদ্ধ করবে। অ্যাকিলিস হেক্টর মুখোমুখি। অ্যাকিলিসের মুখোমুখি হওয়ার পর হেক্টর বুঝতে পারলো যে অ্যাকিলিসের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা অ্যাকচুয়ালি তার নাই। অ্যাকিলিসের সামনাসামনি দাঁড়ানোর পর হেক্টরের ভেতরে যে সাহস ছিল পুরোটাই হাওয়া হয়ে গেল। হেক্টর কোনোভাবেই অ্যাকিলিসের সামনে দাঁড়াতে পারছিল না। অ্যাকিলিস যখন তাড়া করলো হেক্টরকে, হেক্টর ভয় পেয়ে উল্টা দিকে দৌড়ানো শুরু করলো। হেক্টর পালাচ্ছে, অ্যাকিলিস তাড়া করছে। হেক্টর পালাচ্ছে, অ্যাকিলিস তাড়া করছে। হেক্টর কোনোভাবেই অ্যাকিলিসের সামনে দাঁড়াতেই পারছে না। হেক্টরের ভেতরে এমন এক ভয় ঢুকে গেছে। মানে হিংস্র শিকারীর সামনে যেমন শিকার দাঁড়াতে পারে না, অ্যাকিলিসের সামনে হেক্টর দাঁড়াতে পারছে না। অ্যাকিলিস দৌড়াচ্ছে, হেক্টর পালাচ্ছে। হেক্টরকে পুরো ওয়াল, ওদের যে এলিয়াম বাউন্ডারিটা, যে ওয়ালটা সেটা তো সার্কুলার, পুরো সার্কেল, পুরো ওয়াল জুড়ে ওকে 3বার তাড়া করে। মানে হেক্টর অ্যাকিলিসের ভয়ে 3বার সার্কেল দেয় পুরো ইলিয়ামের বাউন্ডারি জুড়ে। একটা সময় হেক্টর বুঝতে পারে যে আসলে হেক্টর আর বেশিক্ষণ নাই। দ্য স্কেল অফ ডেস্টিনি, ওর যে ভাগ্য, ওর ভাগ্য ওকে মানে সিগন্যাল দিচ্ছে যে ওর সময় শেষ। দ্য স্কেল অফ ডেস্টিনি ওয়ে এগেইনস্ট হেক্টর, মানে হচ্ছে হেক্টরের সময় শেষ। লাক ran out, ওর লাক ran out, অ্যাপোলো লিভস হিম। দেখেন, অ্যাপোলো শেষ পর্যন্ত হেক্টরকে ছেড়ে চলে গেল। অ্যাপোলোকে আমরা যতটা ট্রোজান সাপোর্টার ভেবেছিলাম, অ্যাপোলো কিন্তু ততটা কট্টর সাপোর্টার না। অ্যাপোলো পর্যন্ত অ্যাকিলিসের ভয়ে হেক্টরকে ফেলে পালিয়ে যাচ্ছে। অ্যাপোলো পর্যন্ত হেক্টরকে রেখে পালিয়ে যাচ্ছে অ্যাকিলিসের ভয়ে। এরপরে রেড মার্ক করা অংশটা, এটা আপনারা, আমি জাস্ট আউটলাইন দিয়ে দিচ্ছি, আপনারা এটা টেক্সট পড়বেন। আপনারা টেক্সটে দেখবেন যে অ্যাথেনি কিভাবে হেক্টরকে বোকা বানায়। অ্যাথেনি ট্রিক্স হেক্টর ইনটু ফাইটিং। অ্যাথেনি হেক্টরকে মানে দেয়, ভাওতা দেয় যে তুমি অ্যাটাক করো, হেক্টর তুমি অ্যাটাক করো, অ্যাকিলিসের বিরুদ্ধে তুমি পারবে। অ্যাথেনির ট্রিক্সে হেক্টর ধরা দেয়, ফাঁদে পা দেয় এবং হেক্টর সাহস করে অ্যাকিলিসের মুখোমুখি দাঁড়ায়। অ্যাকিলিসের মুখোমুখি দাঁড়ানোর পর, অ্যাকিলিসের মুখোমুখি দাঁড়ানোর পর হেক্টর ওকে একটা রিকোয়েস্ট করে। সেই রিকোয়েস্টটা আমরা একটু দেখি। টেক্সট এটা পেজ নাম্বার 586। 586 এ যদি আপনারা যান তাহলে দেখবেন এই যে 250 লিখানো, এখান থেকে দেখেন, প্লিজ আই এম নট গোয়িং টু রান ফ্রম ইউ এনিমোর। হেক্টর বলছে যে অ্যাকিলিস আমি আর পালাবো না, 3বার অলরেডি আমি বাউন্ডারিতে ঘুরেছি। মানে এটা হেক্টরের জন্য কিন্তু যথেষ্ট অপমানজনক। হেক্টর দ্য মাইটিয়েস্ট ট্রোজান ওয়ারিয়ার, সে কিনা অ্যাকিলিসের ভয়ে 3বার চক্কর খেয়েছে পুরো ইলিয়ামের বাউন্ডারি বরাবর। একটা সময় হেক্টর অ্যাকিলিসের সামনে দাঁড়িয়ে বলছে আই এম নট গোয়িং টু রান এনিমোর, আমি আর পালাবো না তোমার থেকে। I've already been chased by you 3 times round Priam's great town. আমি 3বার অলরেডি আমাদের পুরো শহর জুড়ে দৌড়েছি তোমার ভয়ে, without daring to stop and let you come near. আমি হয়তো ভেবেছিলাম পরিস্থিতি অনুকূলে আসবে, কিন্তু আমার ধারণা ভুল। আমি হয়তো ভেবেছিলাম আমাকে তাড়া করতে গিয়ে তুমি হয়রান হয়ে যাবে, আমি তখন একটা চান্স নিব, কিন্তু অ্যাকিলিস, ইউ আর বিস্ট, ইউ আর এ মনস্টার, ইউ আর এ ডিমন, তোমাকে তো এত সহজে ক্লান্ত করা সম্ভব না। বাট বাট অ্যাকিলিস, নাও আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড, এখন আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, টু ফাইট ইউ ম্যান টু ম্যান। এখন হেক্টর একটু সাহস সঞ্চয় করেছে
যে অ্যাকিলিসের সাথে সে যুদ্ধ করবে, ফাইট ইউ ম্যান টু ম্যান, হয় আমি তোমাকে হত্যা করবো অথবা তুমি আমাকে হত্যা করবে, ঠিক আছে? কিন্তু বাট কাগজ কলম থাকলে এই জায়গায় মার্ক করে রাখেন, কাগজ কলম থাকলে মার্ক করে রাখেন, ইম্পর্টেন্ট পার্ট আসছে। বাট let us call on the gods to witness an agreement, আমরা একটা এগ্রিমেন্টে যাই। অ্যাকিলিস, আমার একটা অনুরোধ রাখো, একটা এগ্রিমেন্টে আসো। No compact could have better guarantors. If Zeus grants me staying power and I kill you, যদি জিউসের করুণায়, জিউসের মানে ব্লেসিংস আমি যদি তোমাকে হত্যা করি, প্রথমে হেক্টর বলছে যে আমি যদি তোমাকে হত্যা করি, হেক্টর যদি অ্যাকিলিসকে হত্যা করে, আই উইল নট ভায়োলেন্টলি ম্যালট্রিট ইউ, আমি তোমার ডেড বডির উপর কোনো অত্যাচার করব না। হেক্টর বলছে যে আমি যদি জিতে যাই, আমি তোমার মৃতদেহটাকে কোনো অপমান করব না, আমি তোমার মৃতদেহ সসম্মানে তোমার আর্মির কাছে ফেরত দিয়ে দেব। As all I shall do, Achilles, is to strip your famous armor, আমি শুধু তোমার গা থেকে তোমার আর্মার, তোমার যুদ্ধের পোশাকটা খুলে নেব। Then I will give up your body to the Greeks, তারপর আমি তোমার ডেড বডি গ্রিকদেরকে দিয়ে দিব। And I expect you do the same. এখন হেক্টর কত ভালো আচরণ করছে দেখছেন, অথচ পেট্রোক্লাসের সাথে হেক্টরের আচরণটা কেমন ছিল মনে আছে? ডাইং পেট্রোক্লাসের সাথে হেক্টরের আচরণটা কেমন ছিল? রুট ছিল অনেক। বলেছিল যে তোমার ডেড বডি আমি দিব না, তোমার ডেড বডি এখানেই পড়ে থাকবে। এখন হ্যাঁ। অ্যাকিলিসের সামনে দাঁড়ায় বলতেছে যে আমি যদি তোমাকে হারাই দেই, ঠিক আছে, আমি শুধু তোমার গা থেকে তোমার যুদ্ধের পোশাকটা খুলে নেব, আচ্ছা তুমি আমি হারিয়ে গেলে তুমিও আমারটা খুলে নিও, সমস্যা নাই, শুধু এই পর্যন্তই। তুমি যদি আমাকে মেরে ফেলো, তুমি জাস্ট আমার গা থেকে এই যুদ্ধের পোশাক, এটা তো অ্যাকচুয়ালি ওন না, এটা তো অ্যাকচুয়ালি অ্যাকিলিসের, শুধু আমার গা থেকে খুলে নিও, কিন্তু আমার ডেড বডিটার উপর তুমি অত্যাচার করো না, আমার বাবা মার কাছে আমার ডেড বডিটা ফেরত দিয়ে দিও। হেক্টর মারা যাওয়ার আগে এটা রিকোয়েস্ট ছিল, কিন্তু অ্যাকিলিস তো ভালো করেই জানে যে পেট্রোক্লাসের ডেড বডির সাথে হেক্টর কেমন আচরণ করেছিল। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মৃত্যু পথযাত্রী ডাইং পেট্রোক্লাসের সাথে হেক্টর কেমন আচরণ করেছিল। এইটা শোনার পর অ্যাকিলিস কি বলছে দেখেন, swift-footed Achilles gave him a black look, একদম কঠিন ভাবে ওর দিকে তাকিয়ে replied, Hector, I'm never going to forgive you. একদম সোজা সরাসরি অ্যাকিলিস বলছে, হেক্টর, তোমার কোনো ক্ষমা নাই, আমি তোমাকে কোনো দিনই ক্ষমা করব না। I'm never going to forgive you. তুমি কি জানো তুমি আমার কত ক্ষতি করছো, কত বড় ক্ষতি করেছো? I'm never going to forgive you. So don't talk to me about agreements. তোমার সাথে আমার কোনো এগ্রিমেন্ট হবে না। Lions don't come to terms with men. সিংহ কখনো মানুষের সাথে কোনো চুক্তিতে যায় না। The wolf doesn't see eye to eye with the lambs. ভেড়ার সাথে নেকড়ের কোনো চুক্তি হয় না। তার মানে এখানে হেক্টরকে ভেড়া বলছে আর অ্যাকিলিস নিজেকে নেকড়ে বলছে। অ্যাকিলিস যদি হেক্টর যদি হিউম্যান বিং হয়, তাহলে হেক্টর হচ্ছে লায়ন, হিংস্র সিংহ। হেক্টর বলছে যে তোমার সাথে আমার কোনো চুক্তি হবে না, আমি শিকারী, তুমি শিকার। আই এম হান্টার, ইউ আর মাই প্রে। হান্টারের সাথে শিকারীর প্রের কোনো এগ্রিমেন্ট হতে পারে না। দে আর এনিমিজ টু দ্য এন্ড, ইজ দ্য সেম উইথ ইউ এন্ড মি। হেক্টরকে অ্যাকিলিস বলছে যে তুমি আর আমি চিরন্তন শত্রু, তোমার সাথে আমার কোনো চুক্তি হতে পারে না। ফ্রেন্ডশিপ বিটুইন আস ইজ ইম্পসিবল, একমাত্র বন্ধুর সাথে বন্ধুর চুক্তি হয়, তোমার সাথে আমার কোনোদিন বন্ধুত্ব হবে না। And there will be no truce of any kind, কোন রকম কোন শান্তি চুক্তিও হবে না, till one of us has fallen, যতক্ষণ না পর্যন্ত আমাদের মধ্যে একজন মৃত, আমাদের মধ্যে যে কোনো একজন মরতে হবে, তাহলে যত চুক্তি টুক্তি সব পড়ে। Glutted the shield bearing gods of battle with blood. So summon up all the courage you possess. হেক্টর, তোমার ভেতরে যতটুকু সাহস আছে, যদি আদৌ কোনো সাহস থেকে থাকে, অলরেডি তো তুমি আমার ভয়ে 3 বার চক্কর খাইলা, তুমি তো আমার ভয়ে 3 বার চক্কর খাইলা পুরো ইলিয়াম জুড়ে। যদি তোমার ভিতরে অল্প কিছু সাহস থেকেও থাকে, দুঃসাহস থেকেও থাকে, আসো, ফাইট লাইক এ ম্যান,
This is the time to show your bravery and ability as a fighter. দেখি তুমি কত বড় যোদ্ধা। তুমি তো কাপুরুষের মতো আমার প্রিয় পেট্রোক্লাসকে হত্যা করেছিলে, কাপুরুষের মতো। নিজের যোগ্যতায় তো তুমি পেট্রোক্লাসকে হত্যা করতে পারো নাই। অ্যাপোলো তোমাকে একদম হাতে ধরে দিয়েছে। অ্যাপোলো না থাকলে কিছুই পারতা না। যেটা পেট্রোক্লাস গত ক্লাসে পড়লাম না, যে তোমার মতো পেট্রোক্লাস হেক্টরকে বলো না যে তোমার মতো 20 জন হেক্টর আমার কিছু করতে পারবে না। নট দ্যাট এনিথিং ইজ গোয়িং টু সেভ ইউ নাও। হেক্টর তোমাকে এখন কোনো কিছুই রক্ষা করতে পারবে না। When Pallas Athene is waiting to bring you down with my spear. অ্যাথেনের অনুগ্রহে আমারই বল্লমের আঘাতে তোমার মৃত্যু হবে। This moment you are going to pay the full price. এখন তুমি একদম হাড়ে হাড়ে যা করেছো তোমার তোমার কর্মের ফল তুমি পাবে। For all the sufferings of my companions you killed on your rampage with your spear. আমার যত সাথীদেরকে তুমি হত্যা করেছো। মানে অ্যাকিলিস বলেই দিচ্ছে যে আমি তোমার হেক্টর হেক্টর যেমন বলেছিল ডাইং পেট্রোক্লাসকে যে আমি তোমার ডেড বডিটা নিতে দেব না, তোমার ডেড বডি এখানেই পড়ে থাকবে, শকুনে খাবে। সেই কথাটাই অ্যাকিলিস বলছে। সেই কথাটাই অ্যাকিলিস বলছে যে তোমার ডেড বডি ফেরত দেব না, তোমার ডেড বডি ফেরত দেয়া হবে না। তারপর এখানে বর্ণনা আছে কিভাবে অ্যাকিলিসের সামনে হেক্টর কোনোভাবেই পেরে ওঠে নাই। শেষমেশ অ্যাকিলিসের হাতে অ্যাকিলিসের হাতে মৃত্যু হয়। এবং সেই মৃত্যুটা ভয়ঙ্কর মৃত্যু। আপনারা পড়ে নেবেন কাইন্ডলি। আমরা আমাদের লেকচারটা শেষ করে দেই। হেক্টর, এই যে লাল রেড অংশটুকু, রেড মার্ক অংশটুকু, অ্যাকিলিস, এই যে এই অংশটা হাইলাইট করছি। অ্যাকিলিস রিজেক্টস হেক্টর সাজেশন। হেক্টর তো একটা এগ্রিমেন্টে যেতে চায়, দ্য লুজার্স বডি শুড বি রিটার্ন। অ্যাকিলিস রিজেক্টেড। অ্যাকিলিস বলছে যে তোমার বডি, তোমাকে আমি মারবো, তোমার ডেড বডি আমি নিয়ে যাব, তোমার মৃতদেহের সাথে আমি যা ইচ্ছা তাই করব, তোমার মৃতদেহ আমি ফেরত দেব না। অ্যাকিলিস ইজিলি চার্জেস এন্ড কিলস হেক্টর। অ্যাকিলিসের হাতে খুব সহজেই হেক্টরের মৃত্যু হয়। মানে হেক্টর তেমন কিছুই করতে পারে না অ্যাকচুয়ালি। মৃত্যু বরণ করতে করতে হেক্টর প্রফেসিজ অ্যাকিলিসেস ডেথ। মৃত্যুবরণ করতে করতে হেক্টর কিন্তু অ্যাকিলিসের মৃত্যুর ভবিষ্যৎবাণী দিয়ে যায়। আমি আপনাদেরকে দেখিয়ে দিই কোন অংশটা। এই যে হেক্টর আন্ডারস্ট্যান্ড অ্যাথেনিস ট্রিক। Fading fast, Hector of the flashing helmet replied, I entreat you by your knees. মৃত্যু পথযাত্রী ডাইং হেক্টর অ্যাকিলিসকে কাকুতি মিনতি করছে, সাপ্লিকেট করছে। I entreat you by your knees, by your own life and by your parents. মানে অ্যাকিলিসকে তার নিজের জীবন, তার বাবা মা সবাইকে মিলিয়ে সে কাকুতি মিনতি করছে, পায়ে ধরছে। Do not throw my body to the dogs by the Greek ships. মৃত্যুবরণ করতে করতে হেক্টর অ্যাকিলিসকে কাকুতি মিনতি করছে যে আমার মৃতদেহটাকে নষ্ট করো না, তোমাদের আর্মির হাতে তুলে দিও না, তারা আমার মৃতদেহটাকে একদম ছিন্ন ভিন্ন করবে, টুকরো টুকরো করবে, আমার মৃতদেহটাকে ফেরত দিয়ে দিও। ইউ উইল টেক আ গ্রেট র্যানসাম ফর মি। আমার বাবা মা প্রচুর ধন সম্পত্তি আমার মৃতদেহের জন্য তোমাদেরকে দেবে। My father and my lady mother will give you bronze and gold in plenty. কত ব্রোঞ্জ তোমার চাই, কত গোল্ড তোমার চাই, আমার বাবা মা তোমাকে সব দেবে। Give up my body to be brought home. আমার মৃতদেহটাকে তুমি ফেরত দিয়ে দিও। So that the Trojans and their wives can cremate it properly. অ্যাকিলিস কি বলবে? অ্যাকিলিস তো বারবার ওর মাথায় আসছে যে মৃত্যু পথযাত্রী পেট্রোক্লাসের সাথে সে কি আচরণ করেছিল। Swift-footed Achilles gave him a black look and replied, You dog! মৃত্যু পথযাত্রী
পেট্রোক্লাসের সাথে হেক্টর যেমন আচরণ করেছিল, মৃত্যু পথযাত্রী হেক্টরের সাথে অ্যাকিলিসও তেমন আচরণ করছে। ডাইং হেক্টরকে উদ্দেশ্য করে অ্যাকিলিস বলছে, ইউ ডগ, ডোন্ট এন্ট্রিট মি বাই মাই নিজ অর মাই প্যারেন্টস। আমার পায়ে ধরে কোনো লাভ নাই, আমার বাপ মায়ের দোহাই দিয়েও কোনো লাভ নাই। আই অনলি উইশ আই কুড সামন অফ দ্য উইল টু কার্ভ অ্যান্ড ইট ইউ র মাইসেলফ। সম্ভব হলে আমি নিজের হাতে তোমাকে টুকরা টুকরা করতাম এবং তোমার মাংস আমি কাঁচা চাবাই খেতাম। আই কুড সামন আপ দ্য উইল টু কার্ভ, মানে তোমার শরীর থেকে মাংস কেটে আই উইল ইট ইউ র মাইসেলফ, আমি তোমার মাংস চাবাই কাঁচা চিবিয়ে খেতাম। ফর হোয়াট ইউ হ্যাভ ডান টু মি, তুমি যে কি করছো তুমি জানো না। আমি পারলে তোমার শরীর পুরো টুকরো টুকরো করে তোমার প্রতিটা মাংসের টুকরা চিবিয়ে খাই। ফর হোয়াট ইউ হ্যাভ ডান টু মি, বাট দিস অ্যাট লিস্ট ইজ সার্টেন, নোবডি ইজ গোয়িং টু কিপ দ্য ডগস অফ ইউর হেড। আমাদের ক্যাম্পে যত কুকুর আছে একটা কুকুরও বাদ যাবে না, প্রতিটা কুকুর তোমাকে কামড়ে ছিঁড়ে খাবে। এভরি ডগ উইল বাইট অফ ইউর হেড, not even if the Trojans bring here the way of ransom 10 and 20 times your worth. তোমার তোমার শরীরের যে ওজন তার থেকে 20 গুণ ওজনের সম্পত্তি যদি নিয়ে আসে, পুরো ট্রয়ের সম্পত্তি যদি নিয়ে আসে, আমি তোমার মৃতদেহ ফেরত দেব না। Not even if the Danyan Priam tells them to offer your weight in gold, even তোমার সমান যদি গোল্ডও আমাকে দেয়, not even so shall your lady mother lay you on a bier to mourn the son she bore. But the dogs and birds of prey will divide you up. দেখেন, আন্ডারলাইন করেন, the dogs and birds of prey will divide you up. তোমার শরীর শকুনে খাবে, কুকুরে খাবে, কিচ্ছু থাকবে না, টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে তোমার মৃতদেহটাকে শেয়াল কুকুরে খেয়ে যাবে, কেউ কিচ্ছু করতে পারবে না, আমি তোমার মৃতদেহ ফেরত দেব না। মানে ঠিক যেভাবে ডাইং পেট্রোক্লাসের সাথে হেক্টর আচরণ করেছিল, ঠিক একই আচরণ কিন্তু হেক্টর ফেরত পাচ্ছে। অ্যাকিলিস তার থেকেও আরো ভয়ঙ্কর ভাবে, আরো ব্রুটাল ওয়েতে সে কিন্তু হেক্টরকে দিচ্ছে। হাউ ওয়েল আই নো ইউ এন্ড সি ইউ ফর হোয়াট ইউ আর। মৃত্যুবরণ করতে করতে হেক্টর বলে যাচ্ছে, আমি জানতাম তুমি তাই বলবে। ইয়োর হার্ট ইজ হার্ড এজ আয়রন, তোমার হৃদয়টা হচ্ছে লোহার মতো। আই হ্যাভ বিন ওয়েস্টিং মাই ব্রেথ, আমি বৃথাই তোমার কাছে কাকুতি মিনতি করছি। বাট রিফ্লেক্ট নাও বিফোর ইউ অ্যাক্ট, in case angry gods remember how you treated me. খুব সাবধান অ্যাকিলিস, তুমি আমার সাথে কেমন আচরণ করছো মনে রেখো। angry gods remember how you treated me, তুমি আমার সাথে যেমন আচরণ করছো অ্যাপোলো কিন্তু মনে রাখবে। on the day, এমন একদিন আসবে, প্যারিস, my elder brother প্যারিস and Phoebus অ্যাপোলো, এবং অ্যাপোলো দুজন মিলে, প্যারিস এবং অ্যাপোলো দুজনে একসাথে they will bring you down, এরা দুজন তোমাকে তোমার পতন নিয়ে আসবে। they will kill you, অ্যাপোলো প্যারিস দুজন একসাথে তোমার মৃত্যু ডেকে আনবে। in all your greatness, তুমি তখন তোমার সমস্ত শক্তি দিয়েও প্যারিসের হাত থেকে, অ্যাপোলোর হাত থেকে বাঁচতে পারবে না। you will fall at Scayan Gate, you will fall at Scayan Gate. অ্যাকিলিস কার হাতে মরবে, কোথায় মরবে, ভবিষ্যৎবাণী দিয়ে গেল। ডাইং হেক্টর, বিফোর ডেথ হেক্টর ফোরটেল, ভবিষ্যৎবাণী দিয়ে গেল। অ্যাকিলিসের মৃত্যু কার হাতে হবে? ফিবাস, অ্যাপোলো এন্ড প্যারিসের হাতে। কোথায় হবে? অ্যাট দ্য স্কায়ান গেট। কোথায় মৃত্যু হবে, কার হাতে মৃত্যু হবে? মৃত্যু পথযাত্রী হেক্টর বলে গেল। ঠিক যেভাবে মৃত্যু পথযাত্রী পেট্রোক্লাস যেমন হেক্টরের মৃত্যুর ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিল, একইভাবে মৃত্যু পথযাত্রী হেক্টর অ্যাকিলিসের মৃত্যুর ভবিষ্যৎবাণী করে যাচ্ছে। দেখেন, গত লেকচারের সাথে এই লেকচারের অনেকগুলো মিল পাচ্ছেন না? অনেকগুলো জায়গায় মিল আছে। তারপর ডেথ অফ হেক্টর মারা যায়। অ্যাকিলিস স্ট্রিপস দ্য ডেড হেক্টর, হেক্টরের গায়ে যে
যুদ্ধের পোশাক ছিল, এটা তো তারই যুদ্ধের পোশাক। হেক্টরের শরীর থেকে সেই যুদ্ধের পোশাক বডি আর্মার খুলে নিল। তারপর গ্রিকরা একের পর এক যতগুলো গ্রিক সৈন্য ছিল সবাই তাদের তলোয়ার দিয়ে একবার করে অন্তত হেক্টরের গায়ে আঘাত করলো। শত শত সৈনিক, কিন্তু তারা সবাই তাদের শত শত তলোয়ার দিয়ে হেক্টরের শরীরে আঘাত করলো। অ্যাকিলিস টেলস দ্য গ্রিকস টু রিটার্ন টু ক্যাম্প, বলছে যে যাও তোমরা ক্যাম্পে ফিরে যাও। and drags the Hector's body back by the ankles behind his chariot. হেক্টরের পায়ের অ্যাঙ্কেলে বেঁধে তার শরীর তার ডেড বডিটা, লাশটাকে পুরো ছেঁচড়ে টেনে চ্যারিয়েটের পিছনে বেঁধে লাশটা একদম টেনে নিয়ে গেল, একদম হেক্টরের বাবা মার সামনে থেকে। in front of Priam, in front of Hecate, তাদের সামনে তাদের ছেলের পায়ের অ্যাঙ্কেলে দড়ি বেঁধে মৃতদেহটাকে টানতে 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 নিয়ে গেল। Priam and Hecate lament Hector. When Andromache hears of this death, Andromache যখন সেই মৃত্যু সংবাদ শুনলো, she faints. সে আর দাঁড়িয়ে থাকতে পারলো না, সে জ্ঞান হারালো। Recovers and offers a third lament. জ্ঞান ফিরে আবার সে চিৎকার করলো, emphasizing her fatherless child Astyanax's fate. সে চিৎকার করে আর্তনাদ করছে, সে বলছে যে আমাদের ছেলে এতিম হয়ে গেল, অ্যাস্টায়ানাক্সের কপালে কি আছে। এই হচ্ছে আমাদের আজকের মতো ডেথ অফ হেক্টর, যেটা আমরা বলেছিলাম গত ক্লাসে, যে হেক্টর যেভাবে আচরণ করেছিল সেটার প্রতিফলন সে পেল, এবং এখন অ্যাকিলিস যে আচরণ করেছে সেটারও প্রতিফল সে পাবে। মানে এখানে এভরিথিং কামস ব্যাক রাউন্ড, সবাই তার কর্মফল ভোগ করছে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন সবার ক্ষেত্রেই সবাই তার কর্মের ফল ভোগ করবে। কার্মা, টিট ফর ট্যাট, অ্যাজ ইউ সো সো শ্যাল ইউ রিপ। যেমন কর্ম তেমন ফল, যে যেরকম কাজ করবে সে সেরকম ফলাফল পাবে। এবং সুইফট, যা হবে সব সুইফট, সাথে সাথেই হবে। আজকে বেশ কিছু পয়েন্ট আমরা কভার করেছি, এগুলো আপনাদের মিডের জন্য এবং ভাইভার জন্য দুটার জন্যই গুরুত্বপূর্ণ। স্যার একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ বলেন। স্যার এখানে হচ্ছে মানে পেট্রোক্লাসের সাথেও তো স্যার এরকম করেছিল হেক্টর, তো হ্যাঁ স্যার এর জন্যই তো স্যার একিলিস ওর সাথেও সেম জিনিসটা করলো, কিন্তু স্যার এখানে কি মানে একিলিসের কি স্যার ভুল ছিল যে মানে হ্যাঁ, ছিল যে ওকে অ্যাকিলিস কেন ওই সলা পরামর্শ করতে গেল? অ্যাকিলিস কেন এটা বললো যে যতক্ষণ পর্যন্ত আমি যুদ্ধে না আসবো ততক্ষণ পর্যন্ত গ্রিকরা হারতে থাকবে? ও আচ্ছা আচ্ছা স্যার, মানে উনি সবাই, জিনিসটাই হ্যাঁ, অ্যাকিলিসও নিজেই মূলত দায়ী, এই সিচুয়েশনটা আসার পিছনে তো অ্যাকিলিসই মূলত দায়ী। জি স্যার। তার মানে বিহাইন্ড দ্য ডেথ অফ পেট্রোক্লাস অ্যাকিলিস নিজেও কিছুটা দায়ী। সব এভরিথিং ইজ কানেক্টেড, আপনি দেখবেন সবকিছুর সাথে সবকিছু কানেক্টেড। এখন ওই রিয়াদ যে কথাটা বলছিলেন যে, আচ্ছা এটা রিয়াদ আসলে বরং ওকেই বলবো নি, ওই যেহেতু উনি যেহেতু কোয়েশ্চেনটা করছিলেন, আমি তাহলে পরেই আগামী ক্লাসে অ্যান্সারটা দিব নি। জি স্যার। আচ্ছা, আজকে আর না করে, আজকে অনেক সময় হয়ে গেছে, আজকে এই পর্যন্তই থাক। আবার আগামী সপ্তাহে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আসসালামু ভালো আলাইকুম থাকেন সবাই, টেক কেয়ার। থ্যাংক ইউ স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।